আমরা তাহলে আজকে পুরোপুরি একটা ই-কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে ডেভেলপ করা শুরু করব। তো শুরুতে আমরা এই যে লারাভেল এর একেবারে ফ্রেশ একটা ভার্সন হচ্ছে ইনস্টল করে নিচ্ছি। এখন ভার্সন চলতেছে 5.7, রিসেন্টলি 5.7.13 রিলিজ হয়েছে। তো এটা ইনস্টল হোক। আমরা তাহলে ফার্স্টে একটু ফিচার নিয়ে আলোচনা করি যে আমাদের ইয়েতে কি কি ফিচার থাকবে। তো ফিচারগুলো প্ল্যান করার জন্য আমরা ইজিলি হচ্ছে যে দুই একটা যদি ই-কমার্স ওয়েবসাইট ভিজিট করি মিনিমাম লেভেলের আর কি, তো ওইখান থেকে আমরা একটু ফিচার সম্পর্কে আইডিয়া করতে পারবো। যেমন আমরা যদি এই যে shopao.com আছে এটা একটু দেখি, ইনিশিয়াল লেভেলে কি থাকে, আপনার কিছু ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি আন্ডারে এখানে আবার যেমন আছে সাব ক্যাটাগরিও আছে, মাল্টি লেভেল ক্যাটাগরি। তারপর আমি স্পেসিফিক একটা ক্যাটাগরিতে গেলে ওইটার আন্ডারে থাকা সাব ক্যাটাগরি গুলো দেখাচ্ছে, এবং সাব ক্যাটাগরি ক্লিক করলে আমার হচ্ছে প্রোডাক্ট গুলো চলে আসতেছে, এবং প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে যে আবার আলাদা আলাদা সাব ক্যাটাগরিতে আছে। এটার মধ্যে গেলে আমরা এই যে ডিরেক্ট প্রোডাক্ট গুলা পাচ্ছি। প্রোডাক্টে গেলে প্রোডাক্ট নাই, দেখি, আচ্ছা ওদের মনে হয় প্রোডাক্ট শেষ হয়ে গেছে। যেমন একটা প্রোডাক্টে গেলে একটা প্রোডাক্টের আবার কি কি ইনফরমেশন আছে, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেল, প্রাইস, তারপরে স্টকে কি পরিমাণ আছে প্রোডাক্টটা, আউট অফ প্রোডাক্ট স্টক হয়ে গেলে আবার প্রোডাক্টটা রিকোয়েস্ট করার একটা ফিচার ওরা দিয়ে দিচ্ছে। তারপর প্রোডাক্টের ডিটেলস থাকতেছে, প্রোডাক্টের একটা আইডি থাকতেছে, প্রোডাক্টের ভেন্ডরকে সেটা জানাই দিচ্ছে, ডেসক্রিপশন আর নোটটা, সাথে সিমিলার অন্য আইটেমগুলোও দেখাচ্ছে। ঠিক আছে, তো ইনিশিয়ালি এরকমই। তারপর আবার যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তখন আবার তারা মিনিমাম ইনফরমেশন নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিচ্ছে। তার নামটা নিচ্ছে শুধু ইমেল অথবা ফোন নাম্বার আর পাসওয়ার্ড, পাশাপাশি সোশ্যাল লগইনও হচ্ছে অ্যাড করার সুযোগ দিয়ে দিচ্ছে। লগইনের ক্ষেত্রে ইমেল অথবা ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাচ্ছে, পাশাপাশি হচ্ছে ফেসবুক বা গুগল দিয়ে লগইন করা যাবে। ফরগট পাসওয়ার্ড অপশন আছে, যেটা ইমেল বা ফোন। সো ওদের ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি ওরা একটা কাস্টমারকে আইডেন্টিফাই করার জন্য ইমেল অথবা ফোন এই দুইটা জিনিস হচ্ছে ব্যবহার করতেছে। আর এটা তো হোম পেজ, সো এপিআই দিয়ে মেইনটেইন করে। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে ফেসবুক এবং গুগলের এপিআই আছে, আমরা ওদের এপিআই এর সাথে কমিউনিকেট করে এই ফিচারটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। এবং লারাভেলে এই কাজটা করা খুবই সহজ, কারণ লারাভেলে হচ্ছে আপনার ওই সোশ্যাল আইট নামে একটা প্যাকেজ আছে, যেটা দিয়ে মোটামুটি অনেকগুলো এরকম হচ্ছে থার্ড পার্টি প্রোভাইডারের সাথে সোশ্যাল লগইনটা ইমপ্লিমেন্ট করা যায়। তো ওটা হয়তো আমরা দেখব। আর একটা সার্চ ফিচার আছে। তো ইনিশিয়ালি যে চিন্তা করি আমাদের ক্যাটাগরি থাকতেছে, এখন ক্যাটাগরিকে কি আমরা মাল্টি লেভেল করব নাকি হচ্ছে একটা লেভেলেই রাখবো, এটা আমাদের ব্যাপার। আর তাছাড়া প্রোডাক্ট থাকতেছে, প্রোডাক্টের ইনফরমেশন থাকতেছে এই। তারপর হয়তো আমাদেরকে একটা অর্ডার প্লেস করার জন্য ছোটখাটো একটা শপিং কার্টের সিস্টেম বানাইতে হবে, তারপর সে অর্ডার করলে অর্ডারটা প্রসেস হবে। হ্যাঁ, লারাভেল শপিং কার্ট নামে একটা কুইনসেনের আছে, এটা পপুলার, বাট ওটা কি হয়েছে যে লাস্ট 6 or 7 মাস ধরে এটাতে কোনো আপডেট দিচ্ছে না, এটা একটু স্টাক হয়ে আছে। বাট আমরা দেখি আমরা লজিকটা আগে নিজেরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, যাতে আমরা জানি যে বুঝতে পারি যে একটা শপিং কার্ট কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করতে হয়। সো আমাদের মনে হয় হ্যাঁ লারাভেলটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, চাইলে উইশ লিস্টও অ্যাড করা যায়। আমরা তাহলে আমাদের লারাভেল প্রজেক্টটা ওপেন করি। এলএলসি ই-কমার্স মানে আমরা তৈরি করতেছি। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে আমার কাজ হচ্ছে কিছু মিনিমাম কনফিগারেশন আছে,
এটা আমি সাজেস্ট করি করার জন্য, কারণ এই কয়েকটা জিনিস আপনি করলে এই অ্যাপটাকে যখন লাইভে দিবেন এটা লাইভে ডিপ্লয় করার জন্য রেডি থাকবে আর কি। ফার্স্ট হচ্ছে আমার যে কাজটা করতে হবে, এই কনফিগার app.php ফাইলে ফার্স্ট হচ্ছে অ্যাপের নামটা আমরা চেঞ্জ করে দিব, তারপর এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাপ env তে, মানে যে ডট env তে যেটা আছে সেটা সে লোড করার চেষ্টা করবে। লোকাল, যদি লোকাল মানে ডট env না পায় তাহলে বাই ডিফল্ট ভ্যালু হবে প্রোডাকশন। তো এগুলো নিয়ে তো অলরেডি আমরা আলোচনা করছি এবং জানি। তো এখানে কয়েকটা জিনিস আমি বলছিলাম যে আমাদের কনফিগার করতে হবে। ফার্স্ট হচ্ছে আমি যদি লাইভে দিই তখন ওটার অ্যাড্রেস কি হবে আমরা এখনো জানি না, লাইভে কোথায় হোস্ট করবো, সো এটা আপাতত যা আছে তাই রাখলাম। আগে আমরা এখানে চেঞ্জ করি, এটা প্রজেক্টের নাম দিচ্ছি আমরা LLC05। এখানে যে অ্যাপ কিটা তৈরি হয়েছে এটা আমাদেরকে তার টাইম জোনটা যেটা আমরা বাংলাদেশের কথা চিন্তা করতেছি এটা দেবে এশিয়া ঢাকা। হ্যাঁ জি, ওটা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ এশিয়া/ঢাকা এইভাবে করা সেফ আর কি, কারণ ম্যানুয়ালি করতে গেলে আপনার সার্ভার টাইমের সাথে কনফ্লিক্ট হয়ে যেতে পারে। যে আপনি এখন আপনার লোকালি ডেভেলপ করতেছেন, আপনি +6 দিয়ে দিচ্ছেন, কিন্তু যেই সার্ভারে আপলোড করলেন কারণ ওই সার্ভারে +2 আছে, তাহলে ওইটার সাথে আবার 6 অ্যাড হয়ে যাবে, এটা একটু সমস্যা। আর অ্যাপ কি মাস্ট, সো এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সেকেন্ড হচ্ছে লোকালি, আমার ক্ষেত্রে আমার লোকাল ইউআরএল হবে এই প্রজেক্টের জন্য LLC ecommerce.suman। তো এটা হবে আমার লোকাল ইউআরএল। ডেটাবেস তৈরি করতে হবে আমাদের, ডেটাবেসের নাম দিব আমি LLC-commerce। হ্যাঁ লোকালি তো আমার যে ইউআরএলটা আছে এখানে তো SSL ইনেবল এই কারণে, যদি SSL আমার কনফিগার করতাম আমি, SSL ইনেবল থাকতো তাহলে আমি HTTPS দিতে পারতাম। ঠিক আছে, সো আমরা একটা ডেটাবেস তৈরি করতে হবে, ডেটাবেসটা তৈরি করে ফেলি। ক্রিয়েট ডেটাবেস LLC-ecommerce। তো ডেটাবেস তৈরি করলে হচ্ছে বাকি যত আমার স্কিমা তৈরি করা সবকিছু আমরা লারাভেল দিয়েই করব। আচ্ছা না, আচ্ছা ওকে, ডেটাবেস তৈরি করতে হবে, কারণ ডেটাবেস তৈরি না করলে এই অ্যাপ্লিকেশনটা টেবিল তৈরি করবে কোথায় বা স্কিমা তৈরি করবে কোথায়? মডেল দিয়ে তো আমরা টেবিলের সাথে কমিউনিকেশন করি। ঠিক আছে, এখন আমার তো একটা ডেটাবেস লাগবে, ডেটাবেসের সাথে আমরা বলে দিলে লারাভেল দেন ওই ডেটাবেসের মধ্যে তার স্কিমা যা যা দরকার, টেবিল কি হবে, কলাম কি হবে, এগুলো তৈরি করে নিতে পারবে। ডেটাবেসটা তো আমাদেরকে ইনিশিয়ালি বলে দিতেই হবে। সো এখানে আমরা যদি আবার একটু করি, নামটা চেঞ্জ করে নিলাম, আমাদের প্রয়োজন অনুযায়ী টাইম জোনটা চেঞ্জ করে নিলাম, আর অ্যাপ কি এটা হচ্ছে দিয়ে দেওয়া মাস্ট। হ্যাঁ, নইলে দেখা যাবে যে আমি যখন এটাকে সার্ভারে ডিপ্লয় করব, সার্ভারে তো আমার .env ফাইল থাকবে না, আর বাই ডিফল্ট এটা ব্ল্যাঙ্ক ছিল, সো তখন একটা এরর দিবে যে ওই নো এনক্রিপশন কি ফাউন্ড। ঠিক আছে, তো এই জন্য আমরা যখন ফার্স্টেই পাচ্ছি এই কিটাই আমরা এখানে দিয়ে দিতে পারি, আর আপাতত এখানে কোনো কিছু করা লাগতেছে না। ঠিক আছে, আর কয়েকটা জিনিস আছে এগুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করতে যে হচ্ছে ব্যবহার করব। আপাতত এতটুকুই আমাদের অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যথেষ্ট। তাহলে আমরা লারাভেলের ইনিশিয়াল একটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কাজ ডেটাবেসটা বা স্কিমাটা ডিজাইন করে ফেলা। ঠিক আছে, আমরা যেসব ফিচার প্ল্যান করছি এর মধ্যে আপনাদেরকে মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। ঠিক আছে, একটা ফার্স্ট স্টেপ আর কি আমার অ্যাপ্লিকেশনের। সো আমরা ইনিশিয়াল লেভেলে কি কি চিন্তা ভাবনা করছি ওই অনুযায়ী তাহলে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করা শুরু করে দিই। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আসি
তার আগে এখন পর্যন্ত আমরা ইনিশিয়ালি কনফিগার করলাম, Laravel ইনস্টল করলাম, আমরা এখানে যে রিডমি একটা ফাইল পাবো। আমি এই পুরো প্রজেক্টে এমন ভাবেই আপনাদেরকে দেখাবো যাতে একেবারে প্রফেশনালি একটা প্রজেক্টে যেভাবে কাজ করতে গেলে আমাদের করা উচিত ওইভাবেই। সো এটা যে রিডমি ফাইল আছে, মেইনলি এটাতে Laravel সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আর কি, কারণ যেহেতু এটা Laravel ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা তৈরি করতেছি। বাট মেইনলি রিডমি ফাইলটা আমরা ব্যবহার করবো এই প্রজেক্ট সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। ঠিক আছে, যাতে নতুন কেউ, আমি এখন কাজ করতেছি, পুরো প্রজেক্টটা বানাচ্ছি, এখন নতুন একজন যখন ডেভেলপার আমার এই প্রজেক্টে কাজ করতে আসবে, তাকে তো আমি ভার্বালি সবসময় যে সবকিছু বোঝানোর জন্য অ্যাভেলেবল থাকবো না। সো ইজিলি যাতে মানুষজন আমার এই রিডমি ফাইলটা পড়ে ইনস্ট্রাকশন পেয়ে যায় যে এই প্রজেক্টটা কিসের জন্য, এই প্রজেক্টে কি কি ফিচার আছে, কি কি জিনিস ইউজ করা হচ্ছে, এবং এটা সে জাস্ট এই গিট থেকে ক্লোন করে ফেললে কিভাবে পুরো প্রজেক্টটাকে রান করতে পারবে। সো ওইভাবে আমরা এই পুরো জিনিসটা মেইনটেইন করবো, এবং গিটেও আমরা এমনভাবে মেইনটেইন করবো যাতে চাইলেই যে কেউ এটা ক্লোন করে এটা রান করতে পারে, অথবা চাইলে এটাতে কন্ট্রিবিউট করতে পারে। ঠিক আছে, সো এখানে কয়েকটা জিনিস আমরা একটু চেঞ্জ করে নিব। ফার্স্টে আমাদের প্রজেক্টের টাইটেলটা আমরা এখানে এই প্রজেক্টের ব্যাপারে একটু ডিটেইলস লিখবো। ঠিক আছে, আমাদের প্রজেক্টের নাম দিচ্ছি আমরা LLC Ecommerce। এটা মার্কডাউন সিনট্যাক্সে লেখা। যারা মার্কডাউন সিনট্যাক্স জানেন না, একটু গুগল করলেই পেয়ে যাবেন যে এটা ওই টেক্সট বেসড টেক্সট যাতে আমরা যে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, এগুলোর জন্য কিছু সিম্বলিক ক্যারেক্টার দিয়ে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ, যেমন এটা যে আমরা এইভাবে লিখতেছি, তো এটা অ্যাকচুয়ালি আউটপুট দেখা যাচ্ছে কি রকম, যে এরকম। হ্যাঁ, দুইটা হ্যাশ মানে h2। ঠিক আছে, বাট এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, এটা আপনারা মার্কডাউন সিনট্যাক্স দেখলে জাস্ট 1 ঘন্টার ব্যাপার মার্কডাউন সিনট্যাক্স শেখা। সো আমরা যেটা যেভাবে ডেভেলপ করতেছি, এটা অ্যাকচুয়ালি কি একটা LLC Ecommerce is an open source e-commerce platform management system using Laravel। ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম যাতে যে কেউ প্রজেক্ট আসলে এটা সম্পর্কে বুঝতে পারে। এখানে আমরা এটার ফিচার গুলো সম্পর্কে পরবর্তীতে অ্যাড করে নিব, ডেভেলপ করার পর যে কি কি অ্যাড করতেছি। আপাতত জাস্ট একটা 1 লাইনে অ্যাড করে দিলাম। সো তারপর দিই যে এটার ইনস্টলেশন ইনস্ট্রাকশন, যে যারা এটা ব্যবহার করবে তারা কিভাবে শুরু করতে পারে। সো ফার্স্ট তার কাজ হবে চলে গেছে ইনস্টলেশন স্টেপে। ফার্স্ট স্টেপে তাকে বলবো যে রিপোটা ক্লোন করতে, ক্লোন দ্য রিপো। সেকেন্ড, তাকে রান করতে হবে কম্পোজার ইনস্টল। তারপর যখন আমরা মাইগ্রেশন লিখে ফেলতেছি তখন তার কাজ হবে কি, এবং আমরা কিছু সিডারও তৈরি করব ইনিশিয়াল ডাটা যাতে সে পায়। সো তখন তাকে রান করতে হবে মাইগ্রেট সিড। ঠিক আছে, কপি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টবার বাদে দ্বিতীয়বার সে যখন আমাদের অলরেডি ইনস্টল করা ক্লোন রিপো করবে তখন তাকে সেই এটা পাবে না। সেটার জন্য আমি একটা কমান্ড বলে দিচ্ছি, রান। উইন্ডোজের ক্ষেত্রে কমান্ডটা ডিফারেন্ট হতে পারে, মেবি এইচসিপি অথবা আচ্ছা পিএইচপি দিয়েও চাইলে কপি করা যায়। আমরা ইজিলি যে composer.json, কারণ যে এটা ইউজ করবে তার সিস্টেমে তো অবশ্যই পিএইচপি থাকবে। সো পিএইচপি তে যে কপি নামে কমান্ড আছে, এই কমান্ডটা রান করলেও হবে পিএইচপি দিয়ে। অথবা এই লিনাক্স কমান্ড হলে cp.env.example.env এটা। তারপর মাইগ্রেশন রান হলো,
আপাতত ইনিশিয়ালি এটাই। তারপর আমরা দেখি যে সামনে আমরা ফিচার ডেভেলপ করতে যে যদি দেখা যায় যে আমরা ওই npm বা yarn ব্যবহার করে কোনো টেমপ্লেট বা প্যাকেজ ইনস্টল করতেছি, সেই ক্ষেত্রে ওগুলো রান করতে হবে। সো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আপাতত এতটুকুই থাকলো। তারপর কেউ যদি কন্ট্রিবিউট করতে চায়, আমরা একটা কন্ট্রিবিউশন গাইডলাইন দিয়ে দিই। সেই ক্ষেত্রে তাকে কি কি করতে হবে এখানে যদি দেয়া আছে। আচ্ছা আর কিছু, আচ্ছা একটা লাইসেন্স দরকার আছে। লাইসেন্সটা হচ্ছে LLC is open source software license MIT লাইসেন্স। আপনার কন্ট্রিবিউশন গাইডলাইন হচ্ছে এই প্রজেক্ট আপনি নামাইছেন, এখন আপনি এই প্রজেক্টটাতে কন্ট্রিবিউট করতে চান, ঠিক আছে? একটা বাগ পাইছেন, সেটা ফিক্স করতে চান, একটা এটা ব্যবহার করতেছেন, একটা ফিচার আপনার দরকার নাই, আপনি নিজে এটা অ্যাড করতে চান, যেহেতু ওপেন সোর্স আপনার তো এটা অ্যাড করার সুযোগ আছে। সো ওই ক্ষেত্রে তো আপনার জানতে হবে যে প্রপারলি কিভাবে এই জিনিসটাতে আমি কন্ট্রিবিউট করতে পারি। ওইটার কিছু গাইডলাইন যদি আমি ধরি, ধরেন যে আমি এখন কাজ করতেছি, আপনারা ওইটাতে ফিচার অ্যাড করবেন, কাজ করবেন। সো ফার্স্ট কাজ হবে কি, যেটা হচ্ছে একটু বেস্ট প্র্যাকটিস আর কি, একটা টিমে যখন কাজ করতেছি আপনারা যেটা করবেন, আমরা এটা গিটে দিয়ে দেওয়ার পরে ফোর্ক করবেন, এটাকে ফোর্ক দ্য রিপো। আমি দেখাই দিব কিভাবে ফোর্ক করতে হয়। ফোর্ক করবেন, তারপর লোকালি ক্লোন করবেন, ওইটা ক্লোন দ্য রিপো লোকালি। অথবা আচ্ছা ফোর্ক করা লাগবে না, চাইলে ফোর্ক ছাড়াও কাজ করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের আবার আমার অর্গানাইজেশনে অ্যাড করতে হবে, ওইটা না। হ্যাঁ, ক্লোন করবেন রিপো লোকালি। তারপর মেইনলি আমাদের অ্যাপ্লিকেশনে যারা গিট সম্পর্কে ধারণা রাখেন, আমরা যে এখন এই যে ডেভেলপমেন্ট শুরু করব, আমাদের দুইটা ব্রাঞ্চ থাকবে মেইনলি, ঠিক আছে? একটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ আর একটা হচ্ছে ডেভ ব্রাঞ্চ, ঠিক আছে? আমরা ইনিশিয়াল ইনস্টল করে এটাকে মাস্টার ব্রাঞ্চে রাখবো আজকে, এখন হচ্ছে যে ডকুমেন্ট পর্যন্ত করে, তারপর আমরা এটাকে থেকে আরেকটা ডেভ ব্রাঞ্চ করব। আমরা যত ডেভেলপমেন্ট করব সব ডেভ ব্রাঞ্চে হবে। আমরা ডেভ ব্রাঞ্চে টেস্ট করব, একটা ফিচার তৈরি করব, টেস্ট করব যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন আমরা এটাকে মাস্টারে মার্চ করে নিব। মাস্টারে গেলে তার মানে ওটা একেবারে পারফেক্টলি ওয়ার্কিং, তখন আমরা মাস্টারে নিচ্ছি এবং মাস্টারটা আমার সার্ভারে ডিরেক্টলি আপ থাকবে। সো যখনই কোনো আপডেট মাস্টারে যাবে, ওইটা লাইভ সার্ভারে চলে যাবে, ঠিক আছে? আর আপনারা ডেভেলপ করবেন কিভাবে, আপনারা ফোর্ক করলেন রিপোর্টটা, ক্লোন করলেন, তারপর হচ্ছে চেক আউট ডেভ ব্রাঞ্চ, আমি কমান্ড সহই দিয়ে দিচ্ছি, গিট চেক আউট ডেভ। সবসময় আপনারা ডেভ ব্রাঞ্চ থেকে পুল নেবেন, কারণ ডেভ ব্রাঞ্চে লেটেস্ট যে ওয়ার্ক গুলো হচ্ছে সেগুলো থাকবে। ওইটা নেওয়ার পরে আপনারা হচ্ছে কয়েকভাবে এখন ডেভেলপমেন্ট করা যায়, এখন এটা আপনাদের উপরে যে আপনারা কিভাবে জিনিসটা ম্যানেজ করবেন। ডেভ ব্রাঞ্চে হচ্ছে আপনাদের একেবারে কানেকশন থাকবে ডেভ ব্রাঞ্চ পর্যন্ত, মাস্টারের সাথে কোনো কানেকশন নাই। আপনারা রিপোর্ট ক্লোন করে নেওয়ার পরে সবসময় ডেভ ব্রাঞ্চে চেক আউট করবেন এবং ডেভ ব্রাঞ্চ থেকে হচ্ছে পুল করে নেবেন যে লেটেস্ট, যে আপনি এখন পুল করছেন, এখনকার আপডেট পাইছেন, এখন আমি একটা নতুন ফিচার অ্যাড করলাম, আবার পুল করলে ওই আপডেট গুলো আপনার ডেভ ব্রাঞ্চে চলে আসলো। তারপর আপনি যখন এখন যে বললাম যে কয়েকভাবে হচ্ছে কাজ করা যায়, একটা হইতে পারে যে আপনি ডেভ ব্রাঞ্চ থেকে নতুন আরেকটা ব্রাঞ্চ তৈরি করে নিলেন আপনার লোকালে, মানে আপনার পিসিতে, যে পিসিতে কাজ করবেন। এখন ওই ব্রাঞ্চের নাম আপনি দিতে পারেন আপনার নাম অনুযায়ী, ধরেন যে আপনার নাম XYZ, তাহলে আপনি ব্রাঞ্চের নাম দিলেন XYZ-dev, এটা একটা ওয়ে। তারপর আপনি যখন যেই ফিচারে কাজ করতেছেন, আপনি আপনার এই XYZ-dev এই ব্রাঞ্চে কাজ করবেন। কাজ করার পর আপনি কমিট করলেন, পুশ করলেন। পুশ করলে কি হলো যে আপনার ওই লোকাল ব্রাঞ্চটা পুশ করতে হবে। এটার কারণ আপনি কাজ করছেন, কমিট করছেন, আপনার পিসিতেই রয়ে গেছে ওই ব্রাঞ্চটা। এখন কোনো কারণে যদি আপনার পিসি নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক হচ্ছে ক্র্যাশ করে, তাহলে কি আপনি যতটুকু কাজ করছেন ততটুকু তো হারায় যাবে। সো আপনাকে কি করতে হবে, কাজ করার পর ওটাকে রিমোটে পুশ করতে হবে। রিমোট মানে হচ্ছে আপনি যতটুকু কাজ করছেন ওটা সার্ভারে আপ করতে হবে, সার্ভারে চলে যাব। তারপর আপনার যখন যতটুকু কাজ করার কাজ করলেন, টেস্ট করলেন, হ্যাঁ ওকে আছে, এখন এই জিনিসটা, এই আপডেটটুকু আপনি চান ডেভে দিয়ে দিতে, তখন আপনি ডেভে হচ্ছে পাঠাই দিবেন এবং ওটাকে তখন বলা হচ্ছে মার্চ করা। তো এটা আমি একটু পর এক্সাম্পল দেখাবো যে কিভাবে মার্চ করতে হয়। এটা গেল একটা ওয়ে।
আর সেকেন্ড আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে আপনি ডেভ থেকে নিয়ে প্রত্যেকবার করলেন কি এই ব্রাঞ্চের নামটা প্রত্যেকটা ফিচারের জন্য আপনি তখন একটা ব্রাঞ্চ ইউজ করবেন না। একটা ফিচার অনেক সময় হয় কি আমরা যখন হচ্ছে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল বা ইস্যু ট্র্যাকিং টুল ব্যবহার করি, প্রত্যেকটা ফিচারের একটা আইডি থাকে, ঠিক আছে? সো ফিচার ওয়াইজ ব্রাঞ্চ তৈরি করা যায়। যেমন আপনি ওই ব্রাঞ্চে শুধুমাত্র একটা ফিচার নিয়ে কাজ করতেছেন, ওই ফিচার নিয়ে কাজ করবেন, তারপর যখন আপনার ফিচারটা করা হয়ে গেল আপনি পুশ করে দিলেন, ব্রাঞ্চটা ডিলিট করে দিলেন। আবার নতুন আরেকটা ফিচার আসছে, ওই ফিচারের নাম দিয়ে আইডি দিয়ে আপনি হচ্ছে একটা করলেন, ব্রাঞ্চ করলেন, কাজ করলেন, পুশ করে দিলেন, যখন দরকার মার্জ হয়ে গেলে আপনি ব্রাঞ্চটা ডিলিট করে দিলেন। দুইভাবেই করা যায় আর কি। হ্যাঁ, তো এটা আপনাদের ইচ্ছা। ছোট টিম হইলে নাম দিয়ে এনাফ, বাট বড় টিম হইলে বা অনেক ফিচার নিয়ে কাজ করা হচ্ছে বা ফিচার গুলো ট্র্যাক রাখা হচ্ছে, ইস্যু ট্র্যাকিং টুল ব্যবহার করা হচ্ছে, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে ইস্যু নাম্বার দিয়ে করা ভালো। ঠিক আছে, আমরা দুইটারই এক্সাম্পল দেখবো। যে তারপরে যে আমরা গিট চেক আউট যে রান করবেন, তারপর আপনারা হচ্ছে ক্রিয়েট এ নিউ লোকাল ব্রাঞ্চ, তারপর ওয়ার্ক commit and push to your push আপনার ব্রাঞ্চে ওয়ার্ক অন ইয়োর লোকাল ব্রাঞ্চ, আপনার লোকাল ব্রাঞ্চে কাজ করবেন। কাজ করার পর ওটা হচ্ছে পুশ টু রিমোট, and when work is tested done already, যখন কাজ করা হয়ে গেছে তখন হচ্ছে পুশ টু রিমোট, এবং লাস্ট স্টেপ হচ্ছে মার্জ টু ডেভ। ঠিক আছে, সো আমি এখন যে কাজ করা শুরু করব, আমি গিট ফ্লো পুরো ফলো করে হচ্ছে কাজ করব। ঠিক আছে, সো আমাদের কন্ট্রিবিউশন গাইডলাইন এবং ইনস্টলেশন ইনস্ট্রাকশন হয়ে গেল। আর এইখানে আমরা আরো কয়েকটা জিনিস একটু ডকুমেন্টেড রাখবো, সেটা হচ্ছে প্যাকেজেস ইউজড। আমরা কাজ করতে যে আমাদের হয়তো কিছু থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করার প্রয়োজন হবে, ওই প্যাকেজগুলোর একটা লিস্ট আমরা এখানে রেখে দিব, যাতে আমার এই প্রজেক্টটা কি কি প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট একটু ডকুমেন্টেড থাকলো আর কি। ঠিক আছে, সো ইনিশিয়ালি আমরা মাস্টারে হচ্ছে আর কিছু করব না, এতটুকু রইল। সো আমরা এখন গিট স্ট্যাটাস যদি রান করি, কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ আমরা এখনো গিট ইনিট করিনি। ঠিক আছে, সো আমরা এখন গিট ইনিট করি। গিট চলে আসলো, আমরা গিট স্ট্যাটাস রান করলে দেখতে পাবো কি কি জিনিস এখন গিটে নাই। সো আমরা সবকিছু এখন গিটে অ্যাড করে দিব। আচ্ছা, গিটে অ্যাড করার আগে আমরা একটু লারাভেলের কিছু বাই ডিফল্ট ফাইল থাকে, তো এগুলাকে আমরা একটু ডিলিট করে দিব। ঠিক আছে, আমরা আমাদের মতো একেবারে নতুন করে সবকিছু। আচ্ছা ভাই, আপনি যে কমান্ডগুলো লিখছেন এগুলো কি ডিফারেন্ট হবে না? কোন কমান্ডগুলো? না, সেম, গিট সেম। এই দুটো জিনিস ফেলে দিলাম, আমরা আমাদের মতো তৈরি করে নিব। ঠিক আছে, সো ইনিশিয়ালি ফ্যাক্টরিও দরকার নাই, সব নিজেরা তৈরি করে নিব সিডারে। ঠিক আছে, ওকে। সো আমরা এটা ফার্স্ট কমিট হবে আমাদের, এবং এই কমিটে জাস্ট আমাদের কতটুকু কি করা হলো, লারাভেল সেটআপ করা হলো, এবং আমরা আমাদের এই কমিটের মেসেজগুলো মিনিংফুল রাখার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা এই স্টেপে কি করলাম, লারাভেল সেটআপ ডান আর অ্যাডেড রিডমি ইনস্ট্রাকশন। ওকে, রিডমি ফাইলে ইনস্ট্রাকশন অ্যাড করছি, এতটুকু হয়ে গেল। ঠিক আছে, সো এখন আমার প্রজেক্টটা একেবারে ফার্স্ট রেডি করার জন্য, মানে শুরু করার জন্য যতটুকু দরকার মিনিমাম লেভেলে আছে। এখন আমরা আমাদের ফিচার ডেভেলপ করা শুরু করব। ঠিক আছে, সো আমরা এখন যেটা করব, ফার্স্টেই নতুন আরেকটা ব্রাঞ্চ করব হচ্ছে
আমাদের এখন ডেভ নামে কোনো ব্রাঞ্চ নাই। হ্যাঁ, আমাদের এটাতে কি কি ব্রাঞ্চ আছে এটা দেখার জন্য আমি গিট ব্রাঞ্চ রান করলে দেখতে পারবো আমাদের শুধু এখন মাস্টার ব্রাঞ্চ আছে, আর কোনো ব্রাঞ্চ নাই। সো আমরা এখন একটা ব্রাঞ্চ তৈরি করব। তো এটা আমরা গিট চেক আউট, নতুন একটা ব্রাঞ্চ তৈরি করতে জাস্ট একটা হাইফেন বি দিয়ে ব্রাঞ্চের নামটা দিলে নতুন এই ব্রাঞ্চটা তৈরি হবে। আমাদের এখন কি ব্রাঞ্চ দরকার? ডেভ ব্রাঞ্চ তৈরি করলাম। সো মাস্টার যে পর্যায়ে ছিল অতটুকু থেকে এখন আমার ডেভ ব্রাঞ্চে চলে আসছে। এখন ডেভ ব্রাঞ্চ আছে, এখন যতটুকু হলো এতটুকু আমরা এখন গিটে পুশ করে দিব। পুশ করার জন্য আমার কি রিমোটে একটা রিপো তৈরি করতে হবে। আমরা এটা গিটহাবে হোস্ট করব। সো আমার কাজ হবে ফার্স্টে এখন গিটহাবে যে একটা এই প্রজেক্টের জন্য রিপো তৈরি করে নেওয়া। সো আমরা একটা রিপো তৈরি করি এবং এটাকে আমি আমাদের অর্গানাইজেশনের আন্ডারে রাখলাম, LLC-ecommerce নামে। ডিসক্রিপশনটা আমরা রিডমি ফাইলে যা লিখছি সেটা এই দিয়ে দিই। ওকে, পাবলিক রিপো হবে। রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেল। আমরা তো এক্সিস্টিং রিপোজিটরিতে কাজ করতেছি। সো জাস্ট আমাদের কারেন্ট রিপোজিটরিতে git remote add origin এটা রান করলে এই সোর্সটা এখন রিমোটের এই রিপোর সাথে কানেক্ট হয়ে গেল। সো git push origin master। আমরা এখন ডেভ ব্রাঞ্চে আছি, তো সো এখন আমাদেরকে রান করতে হবে অ্যাকচুয়ালি git push origin dev, যাতে ডেভের কমিট গুলো ডেভ ব্রাঞ্চে যায় রিমোটের। চলে গেল। তারপর আমাদেরকে git checkout মাস্টার ব্রাঞ্চে যাব। তারপর মাস্টারে যা আছে এটাও আমরা রিমোটে পাঠাই দিব। ঠিক আছে, তাহলে এখন হবে কি আমাদের ইনিশিয়ালি প্রজেক্ট আমরা যতটুকু শুরু করলাম সব এখানে এই যে সুন্দর মতো, এবং এখন কেউ আসলে এখান থেকে ইজিলি আমার প্রজেক্টের ডিটেইলস পেয়ে যাবে এবং এখান থেকে সে ইনস্টলেশন ইনস্ট্রাকশন এবং কন্ট্রিবিউশন গাইডলাইন পেয়ে গেল। জি হ্যাঁ হ্যাঁ, এটা কি উইন্ডোজে? আচ্ছা, ওইটা হচ্ছে কিছু গিটের কনফিগারেশনের কারণে হইতে পারে যে আপনার পিসি থেকে গিটের সাথে হয়তো কমিউনিকেশন করতে পারতেছে না। অনেক ক্ষেত্রে যেটা হয় আপনার ওই কিন্তু পাবলিক যদি রিপো হয় তাহলে অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার কথা না, বাট অনেক সময় নেটওয়ার্ক বা আপনার অপারেটিং সিস্টেমের কনফিগারেশনের কারণে হয় কি আপনার উইন্ডোজের ক্ষেত্রে শিওর বলতে পারতেছি না, লিনাক্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি যে ওই এসএসএইচ কি জেনারেট করে এটা আমার গিটের অ্যাকাউন্টে অ্যাড করে দিতে হয় যাতে গিট আমার এই পিসিটাকে ট্রাস্টেড মনে করে। এখন অ্যাক্সেস ডিনাইড মেইনলি এই কারণেই হয় যে কি রিলেটেড। এখন উইন্ডোজে কেন হচ্ছে শিওর, আপনি কি উইন্ডোজে ওই কমান্ড লাইন ব্যবহার করতেছেন না গিটের কোনো আবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও আছে? গিট ব্যাশ ইউজ করতেছেন না? আচ্ছা, আপনি একটু আমার সাথে হ্যাঁ একটু শেয়ার করে দিন, তাহলে হয়তো আরো ডিটেইলস বলতে পারবো। সো এখন আমি একেবারে ডেভেলপমেন্ট ফ্লোতে চলে যাই। অ্যাজ এ ডেভেলপার আমার লোকালি যে ডেভেলপ করা আছে না এটা আমি পুরোপুরি এখন ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমি ধরেন যে একদম নতুন ডেভেলপার এই প্রজেক্টে কাজ করব। ঠিক আছে, সো আসলাম, রিপো পাইলাম এবং মাস্টার যে মাস্টারে আছে। হ্যাঁ, সো আমি আসলে এটা পাইলাম। সো এখন আমার কাজ শুরু করব। সো ফার্স্ট কাজ এটাকে ক্লোন করা। সো এটাকে আমি ক্লোন করি। git git ইনস্টল করলে git bash अवेलेबल হয়ে যায়। git bash ইউজ করলে বেটার হবে একটু। হ্যাঁ, আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করতে চাইলে কিছু যে সোর্স ট্রি বা এরকম আরো কিছু আছে। হ্যাঁ, আমি এখন ক্লোন করলাম, বাই ডিফল্ট আমার ডেভ ব্রাঞ্চে আসছে। সো এখন আমি আমার ডেভেলপমেন্ট শুরু করতে চাই।
সো ধরেন আপাতত আমি ওই যে ফার্স্টে যে এক্সাম্পলটা বলছি যে আমার পার্সোনাল নামে আমি ব্রাঞ্চ তৈরি করে নিব, ঠিক আছে। সো আমি এই ডেভ থেকে এখন একটা ব্রাঞ্চ তৈরি করে নিচ্ছি সুমন ডেভ নামে। নতুন ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। এখন আমি ডেভেলপমেন্ট শুরু করি, ঠিক আছে। ফার্স্টে আমি যেটা করব, আমি অ্যাকচুয়ালি এই টুলস গুলো ইউজ করি। আমি হচ্ছে আমার প্রত্যেকটা লারাভেল প্রজেক্টে কয়েকটা প্যাকেজ ইউজ করি। হ্যাঁ, 2-3টা প্যাকেজ আছে শুধুমাত্র ডেভেলপমেন্টের জন্য। ফার্স্ট যে প্যাকেজটা আমি ইউজ করি সেটা হচ্ছে আপনার লারাভেল ডিবাগবার। এটা আমি ইনস্টল করব। ডিবাগবারের কাজ হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনটা যখন তৈরি করতেছি, এই অ্যাপ্লিকেশন রিলেটেড অনেক ইনফরমেশন সে আমাকে একটা বার আকারে দিয়ে দিবে। সো এটা ইনস্টল করলে দেখতে পাবেন। এখন আমি যে দেখতে পারতেছি, আচ্ছা আমি যে ফার্স্ট হচ্ছে প্রজেক্টটা নিয়ে আসছি, কম্পোজার ইনস্টল এখনো আমরা রান করিনি। কম্পোজার ইনস্টল রান করলে না, গিটে পাঠান, আমার ল্যাপটপে ছিল, এখান থেকে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার ল্যাপটপ থেকে ডিলিট করেছি। আচ্ছা, এখানে কি দিচ্ছে, কারণ হচ্ছে আমরা ফাইলগুলো ডিলিট করার কারণে কয়েকটা ফোল্ডার আসে না, এই ফোল্ডারগুলো একটু তৈরি করে দিতে হবে। এখানে ফোল্ডারটা এখানে কি কি ফোল্ডার থাকতে হয় আমার, এটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে ফ্যাক্টরিজ নামে একটা ফোল্ডার থাকতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা ফাইল ডিলিট করে দেওয়ার জন্য আসে নাই। সো ফ্যাক্টরিজ নামে ফোল্ডার তৈরি করে git একটা ফাইল দিতে হবে। কোনো কন্টেন্ট দরকার নেই। ওকে, ফ্যাক্টরিজ ফোল্ডারটা পাচ্ছিল না, সো আমরা ফার্স্ট কাজ করলাম ফ্যাক্টরিজ ফোল্ডারটা অ্যাড করলাম। সো এটা আমি দেই git status git add git commit, আমরা কি তৈরি করলাম, ফ্যাক্টরিজ ফোল্ডার এডিট। তারপর আমি git push origin, আমার ব্রাঞ্চের নাম কি সুমন দেব, এই ব্রাঞ্চে রাখলাম, এটা চলে গেল। এখন এই চেঞ্জেসটা আমার শুধু সুমন হাইফেন দেব এই ব্রাঞ্চে আছে, এটা কিন্তু এখনো ডেভ ব্রাঞ্চে যায় নাই। এখন আমরা যতটুকু চেঞ্জ করছি এটাতে টেস্ট করার মতো কিছু নাই, বাট আমি জানি যে এই জিনিসটাও আমার ডেভে লাগবে, ঠিক আছে। সো আমার এই সুমন ডেভ থেকে এখন এই চেঞ্জেসটা আমি ডেভে পাঠাবো কিভাবে, এটা জাস্ট ইজি। আমরা এখন git checkout ডেভে যাব। ডেভে যে প্রথমবার যেটা করবেন আপনারা সবসময় git pull নেবেন। হ্যাঁ, git pull নেবেন, কারণ অলরেডি যদি কেউ কাজ করে থাকে সেই কাজগুলো যাতে আপনি আপডেটেড হয়ে যায়, আপনার ল্যাপটপে চলে আসে। আসার পরে এখন কাজ হবে আপনার, আপনি যে চেঞ্জগুলো করছেন ওগুলোকে git dev এ পাঠানো। সো এটা করার জন্য জাস্ট git merge সুমন দেব, এটা রান করলে সুমন দেবের যে চেঞ্জেসটা হলো মাত্র এটা ডেভে চলে আসবে। এই যে আমি যেখানে ফ্যাক্টরি ফোল্ডারটা অ্যাড করছি এটা এখন এখানে চলে আসলো। এটা চলে আসলে এখন আপনি যদি git status রান করেন দেখবেন যে একটা কমিট হচ্ছে আর আছে। সো আমার এখন কাজ হবে এই চেঞ্জেসটাকে আবার ডেভে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, git push এটা ফার্স্টে সেট করে দিলে বারবার যাতে আমার ব্রাঞ্চের নাম বলে না দিতে হয় সেই জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে এই হাইফেন সেট আপস্ট্রিম দিয়ে এই ব্রাঞ্চের নামটা অরিজিনের পর আপনি ওই ব্রাঞ্চের নামটা বলে দিবেন। তাহলে হবে কি, নেক্সট বার আমি যখনই ডেভ ব্রাঞ্চ থেকে git push রান করব সে এটাকে এই ডেভ ব্রাঞ্চেই পাঠাবে, ঠিক আছে। আমি ঠিক সেম কমান্ডটাও দেখাচ্ছি, এটা দিলাম, তাহলে এখন আমার যে আপডেটটা আছে এটা ডেভ ব্রাঞ্চে চলে গেল। আমি যদি এখন আসি আমার প্রজেক্টে, এই যে ডেভ ব্রাঞ্চে এখন আমরা দেখব যে এই যে ফ্যাক্টরি ফোল্ডার চলে আসছে এটা। সো নেক্সট টাইম আমি যখন পুশ করবো আমার শুধু git push রান করলেই হবে।
ওই আমি ব্রাঞ্চটা সেট করে দেওয়ার কারণে বারবার আর আমার এখন বলতে হবে না যে ডেট ব্রাঞ্চটাকে আমি রিমোটে ডেট ব্রাঞ্চে পাঠাতে চাই। আবার এখন আমি আবার নেক্সট আমার কাজ করা লাগবে, আমি আবার আমার সুমন ব্রাঞ্চে ফেরত আসলাম। সরি, সিয়াম চলে আসছে, এটাতে চলে আসলাম। এটাতে এখন আমি হচ্ছে আবার কাজ কন্টিনিউ করি। ঠিক আছে, ওই যেটা বলতেছিলাম আমি লারাভেল ডিবাগারটা অ্যাড করব, এটা শুধু ডেভেলপমেন্টের জন্য লাগবে আমার। ঠিক আছে, সো এটা আমি এই যে এই কমান্ডটা দিয়ে রান করে নিব। ঠিক আছে, লারাভেল ডিবাগার আমাকে কি সাহায্য করবে সেটা দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, আমাদের কম্পোজার ইনস্টলটা আবার একটু রান করতে হবে। আচ্ছা, এখন কম্পোজার রিকোয়ার্ড যেহেতু দিছি অটোমেটিক্যালি সব রান হয়ে যাবে, একটু সময় ওয়েট করতে হবে আমাদের। দেখ আমি কন্টিনিউ করি যে আমরা দুইটা প্যাকেজ আমি সবসময় মাস্ট ইউজ করি আর কি। একটা হচ্ছে লারাভেল ডিবাগার, কারণ এটা আমাকে যখন আমি আমার অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি এই লারাভেল রিলেটেড অনেক ইনফরমেশন আমাকে দিয়ে দিবে। সো এটা যখন আমি কাজ করব তখন বুঝতে পারবো যে এটা আমাকে কি কি ফ্যাসিলিটিস দিবে। তো এটা আমি ব্যবহার করি। সেকেন্ড আরেকটা জিনিস আমি ব্যবহার করি সেটা হচ্ছে লারাভেল আইডিই হেল্পার। এটা যারা পিএইচপি স্ট্রং ব্যবহার করেন তাদের জন্য। ঠিক আছে, লারাভেল আইডিই হেল্পার আমাকে যেটা হেল্প করবে, আমি যখন কোড লিখবো লারাভেল তো ফ্যাসাড প্যাটার্নে, সে আমাকে অটো কমপ্লিট করে দিতে সাহায্য করবে এক কথায় বলতে গেলে। ঠিক আছে, লারাভেলের যত হচ্ছে মেথড আছে, আমি মডেল তৈরি করবো, মডেলের মেথড আছে, এগুলোকে সে আমাকে অটো কমপ্লিট করে দিবে। আমি একটু লিখলে সে আমাকে পুরোপুরি সাজেস্ট করে দিবে। সো এটা আমার ওয়ার্কটাকে অনেক ফাস্টার করে দেয়। সো এই জন্য আমি এটা হচ্ছে ব্যবহার করি। আমাকে একটু কম্পোজার ইনস্টলটা রান করতে হবে। হ্যাঁ, ওকে, সব হয়ে গেছে এবং আমি দেখি এটা চলে আসছে, কিন্তু এখানে লারাভেল ডিবাগারটা কেন আসলো না? আচ্ছা, এটা দিয়ে আমি হচ্ছে ইনস্টল করলাম। আর আমাদের .env ফাইলটা আমি যেহেতু ক্লোন করে নেওয়া হয়েছে, আমাদেরকে যে ইনস্টলেশন ইনস্ট্রাকশনে কি কম্পোজার ইনস্টল রান করো সেটা আমি করছি, যা যা প্যাকেজ দরকার সব চলে আসছে। আমাকে এখন এই যে .env ফাইলের একটা কপি তৈরি করতে হবে। তো এটা আমি নিয়ে আসলাম, রান করলাম, এই যে আমাদের .env ফাইলের একটা কপি তৈরি হয়ে গেছে। সো এখানে এখন আমার নেসেসারি চেঞ্জেস করে নিতে হবে। LLC Ecommerce .env.example থাকে, একেবারে ফার্স্ট যখন ইনস্টল করা হয় তখন সেটার একটা কপি তৈরি করে নেয়। বাট কারো প্রজেক্টে একবার ইনস্টল হয়ে গেছে, ওইটাকে যদি আপনি ইনস্টল করেন তখন হবে না, তখন আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে। ঠিক আছে, সো কিটা জেনারেট করার জন্য আমরা কি জেনারেট এটা রান করতে পারি, অথবা আমাদের তো অলরেডি আমরা যে app.php তে কি অ্যাড করছিলাম ওইটা আমরা কপি করে বসায় দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা ট্রু, আমার লোকেশন হচ্ছে এটা। আমার ডেটাবেস হচ্ছে LLC Ecommerce, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে এটা। এতটুকুই রাখলাম আপাতত, পরে যেটা প্রয়োজন পড়বে আমরা কনফিগারেশন অ্যাড করে নিব। আমরা আরেকটা জিনিস করতে পারি, আমার এই প্রজেক্ট নিয়ে যারা পরবর্তীতে কাজ করবে তাদেরকে যাতে এই জিনিসগুলা বারবার কনফিগার না করা লাগে, এই অংশটুকু আমরা .env ফাইলে দিয়ে দিতে পারি। তাহলে হলো কি, নেক্সট যখন যে কাজ করবে সে কপি করলে কি আর প্রজেক্টের নাম সহই পেয়ে গেল, তার শুধুমাত্র এই ডাটাবেস ইউজার নেম এই জিনিসগুলো হয়তো চেঞ্জ করে নিতে হইতে পারে তখন, কারণ এটার তো কার কি হবে আমি জানি না। ঠিক আছে, আর এটাও ফাঁকা রাখলাম, এটাও কে কিভাবে ব্যবহার করবে আমি জানি না। ঠিক আছে, সো তাহলে এই পোর্শনে আমরা কাজ করলাম কি, আমার env রেডি হয়ে গেছে। সো এখন যদি আমি রান করি, এই যে দেখেন এখানে একটা ওই যে ডিবাগার ইনস্টল করছি, যে আমি এখানে যে একটা বার চলে আসছে।
এই বারটা আমাদেরকে হচ্ছে কি কি ইনফরমেশন দিচ্ছে। যদি কোনো এরর মেসেজ থাকে এটা আমি দেখতে পারবো, আমার অ্যাপ্লিকেশনটা লোড হইতে কি পরিমাণ সময় লাগতেছে এটা সে আমাকে দেখাই দিচ্ছে। এক্সেপশন হচ্ছে যদি কোনো এরর ঘটে এটার ডিটেইলস এখানে আমি দেখতে পারবো। তারপর এই ভিউটা লোড হচ্ছে যে এই ভিউ টেমপ্লেটটা কোথায় কোথায় আছে এটা হচ্ছে আমাকে জানাই দিচ্ছে। এই কয়েকটা জিনিস হচ্ছে হেল্পফুল, কারণ হচ্ছে আপনার আমি যখন কাজ করব আরেকজনের প্রজেক্টে, সে কোথা থেকে ভিউ লোড করতেছে, কয়টা ভিউ লোড হচ্ছে, আমি কোড না পড়ে তো বুঝতে পারবো না। বাট এই প্যাকেজটা আমাদেরকে হচ্ছে ইজিলি একটা প্রজেক্ট লাইভ আছে, ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট ধরুন ব্রাউজ করতেছি, একটা স্পেসিফিক লিংকে গেলাম, একটা পেজ ওপেন করলাম, তখন পেজের ধরুন একটা নির্দিষ্ট অংশে, ধরুন এই অংশটা আমার লারাভেলে সে ইয়াতে আছে, এটা এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে তার যদি হচ্ছে ডিজাইনটা দেখা যায় সিএসএস আর আপনি এটা কোনোদিনই দেখতে পারবেন না আনলেস এই প্যাকেজটা ইনস্টল করেন। এবং এটা তো আমরা যে ডেভেলপারদের সুবিধার জন্য ডিবাগ করার সহজ যেভাবে যাতে করতে পারি তার জন্য ব্যবহার করতেছি। কেউ তো তার প্রোডাকশন সাইটে এটা দিবে না, কারণ সে তো চাইবে না যে এত ডিটেলস কেউ জানুক, ঠিক আছে। তারপরে রাউটের ডিটেলস আছে, কুইরিজ, যেমন এই যে এইটাও খুব বেশি কাজে দেয়, সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন তৈরি করার পর আমার অ্যাপ্লিকেশনটা এফিশিয়েন্ট কিনা, কুইরি হচ্ছে অনেক বেশি সময় নিচ্ছে, ওই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে হচ্ছে এতগুলা এই পেজটা লোড হচ্ছে, এতগুলা কুইরি রান হচ্ছে, কোন কুইরি কি পরিমাণ সময় নিচ্ছে, ওইখান থেকে আমরা তখন অ্যানালাইসিস করে কোথাও যদি অপটিমাইজ করার সুযোগ থাকে অপটিমাইজ করতে পারবো। তারপর মেইল, অথ, গেট, সেশন, রিকোয়েস্টে কি কি ডাটা আসতেছে, অনেক ইনফরমেশন অ্যাকচুয়ালি এখান থেকে পাওয়া যায়, যেটা আমরা সামনে আরো যখন যেটা প্রয়োজন পড়বে ব্যবহার করবো আর কি। সো এই কারণে আমি হচ্ছে এটা ব্যবহার করি। সো এখন যতটুকু করলাম এতটুকু আবার আমি কমিট করে ফেলি, ঠিক আছে। সো এই পোর্শনে আমি কি কি কাজ করলাম, ফার্স্ট হচ্ছে .env ফাইলটাতে আমি কি করছি, কনফিগারেশন গুলা আপডেটেড করে দিচ্ছি, ওটা ওই ফাইলের জন্য কমিট গেল। তারপর নেক্সট আমি কি করছি, লারাভেল ডিবাগার এই প্যাকেজটা ইনস্টল করছি। সো এটা আবার কমিট করে দিব যে Laravel debugger added। ওকে, সো হয়ে গেল। মার্চ আমরা পরে কাজ করতে থাকি, মার্চ পরে করে নিব, বাট ওই যে এখন যতটুকু কাজ করলাম এতটুকু আবার আমি রিমোটে পুশ করে দিব, কারণ কোনো কারণে যদি আমার পিসি কোনো সমস্যা হয় যাতে এই জিনিসগুলো না হারায় যায়, ঠিক আছে। সো যতটুকু আমি কাজ করছি ততটুকু এখন আমার রিমোটে চলে গেছে। এখন আমরা অ্যাড করবো হচ্ছে Laravel IDE হেল্পার। তো IDE হেল্পারটা আমি কেন অ্যাড করি এটা একটু দেখাই। ধরেন আমি কোড লেখা শুরু করছি, আচ্ছা রাউট না তো একটা কন্ট্রোলার আছে, মেবি একটা কন্ট্রোলার এই যাই, ধরেন Laravel এর বাই ডিফল্ট যে জিনিসগুলো দেয়া আছে, আচ্ছা এখান থেকে বোঝা যাবে না, আমি web.php ফার্স্ট রাউট ফাইলটা ওপেন করি। এই যে এখানে দেখেন আমরা যখন এগুলো আইডির ক্ষেত্রে হয় আর কি, কিছু জিনিস ধরেন আমি যে তৈরি করতে যাচ্ছি রাউট, তারপর করণ দিলাম, এখানে এই যে আমাকে সাজেস্ট করে দিচ্ছে, ঠিক আছে। এটা আইডি যতটুকু পারতেছে করতেছে, কিন্তু কিছু কিছু জিনিস সে সাজেস্ট করতে পারে না, ঠিক আছে। বাট আমি যখন Laravel IDE হেল্পারটা ইনস্টল করে নিব তখন এই জিনিসগুলোতে কি কি মেথড অ্যাভেলেবল আছে সব সে আমাকে সাজেস্ট করতে পারবে আর কি। এই জন্য আমরা ব্যবহার করি। যেমন ধরেন যে Laravel তো বাই ডিফল্ট আপনার ইউজার নামে একটা মডেল তৈরি করা থাকে, ইউজার নামে একটা মডেল তৈরি করা আছে। সো আমি ধরেন এখান থেকে এটা কল করতে চাই, সো ইউজার কল করলাম, কিন্তু আমরা মোটামুটি তো শিখছি যে ক্রিয়েট নামে মেথডটা আছে, অল নামে মেথড আছে, এগুলো কোনোটাই দেখেন আমাকে কিন্তু সে সাজেস্ট করতে পারতেছে না, ঠিক আছে না। ইউজার মডেলে আমি ফাইন্ড কল করতে কোনোটাই সে সাজেস্ট করতে পারতেছে না, ঠিক আছে। বাট আমি Laravel IDE হেল্পারটা ইনস্টল করি,
ডিবাগ বার হলো আমরা এটাও হাইফেন হাইফেন ডেভ দিয়ে, কারণ হাইফেন হাইফেন ডেভ আমরা ওই প্যাকেজগুলো দিব যেগুলো প্যাকেজগুলো আমাদের শুধুমাত্র আপনার ডেভেলপমেন্টের কাজে ব্যবহার হবে। প্রোডাকশন সার্ভারে কিন্তু আমার এই ডিবাগ বারের দরকার নাই, আইডি হেল্পারের দরকার নাই। এটা সহ যখন আমি শুধুমাত্র আমার লোকাল এনভায়রনমেন্টে ডেভেলপ করতেছি তখন দরকার। এই কারণে আমরা হাইফেন হাইফেন ডেভ ও নোডের ক্ষেত্রে, হ্যাঁ নোডের ক্ষেত্রে সেভ দিতে হয় যাতে ওই যে প্যাকেজটা ইনস্টল হলো ওটা ওই কম্পোজার সরি প্যাকেজের পিছনে সেভ হয়ে থাকে। সো এটা ইনস্টল হয়ে গেলে এটা কিছুটা কনফিগার করতে হবে আমাকে। ইনস্টল করার পরে এটার একটা কনফিগ ফাইল আছে, এটা একটু আমাকে হচ্ছে জেনারেট করে নিতে হবে। এই কমান্ডটা দিলেই এটা জেনারেট হয়ে যাবে। আমরা দেখব যে আইডি হেল্পার নামে একটা ফাইল তৈরি হয়েছে আমাদের কনফিগ ফোল্ডারে। এখান থেকে অ্যাকচুয়ালি আমার কনফিগারেশনের কি কি আমি চাই ওটা একটু বলে দেওয়া যায়। ওই জিনিসটা আমি করবো এখানে, যেমন ইনক্লুড ফ্লুয়েন্ট এটাকে আমরা ট্রু করে দিব। ট্রু করলে যেটা হবে যে ফ্লুয়েন্ট মেথড গুলো পাওয়া যাবে। মানে ফ্যাসার যে আছে, ফ্যাসার তো নরমালি হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্নে, ওইখানে যে মেইনলি হচ্ছে মেথড গুলো থাকে না। হ্যাঁ, ডিরেক্টলি ওই ক্লাসে মেথড গুলো থাকে না, মেথড অন্য জায়গায় থাকে, ওগুলোকে সে লোড করে না। যার কারণে হয় কি ডিরেক্টলি ওই যে আইডি মেথড গুলোকে ওই যে আমাকে অটো সাজেস্ট করে দেখাইতে পারে না। বাট এটাকে আমি ট্রু করে দিলে আইডি হেল্পার করে কি যে ওই ক্লাসটা অ্যাকচুয়ালি কোন ক্লাস থেকে মেথড গুলো নিয়ে আসে সে তার মতো রেকর্ডেড রেখে দেয়। যার কারণে একটু পরে আমরা দেখব যে আমরা লিখলে সে আমাকে অটো সাজেস্ট করতে পারবে। সো আমার ফ্লুয়েন্ট মেথড গুলো লাগবে। তারপর হেল্পার, লারাভেলের যে কিছু হেল্পার ফাংশন আছে ওগুলোকে আপনি চান কিনা, সো এটা আমি ট্রু করে দিব। যেমন এখনই ধরেন আসি এখানে দেখি লারাভেলের যেমন অ্যাপ নামে একটা হেল্পার ফাংশন আছে, অ্যাপ পাথ নামে আছে। হ্যাঁ, কিছু পাওয়া যায় কিছু আবার পাওয়া যায় না, বাট আমি যখন দিচ্ছি হ্যাঁ হেল্পার ফাংশন গুলো আমি চাই। মডেল লোকেশনটা বলে দিতে হয়, এটা আমরা কিছুক্ষণ পরে চেঞ্জ করবো। আপাতত আমাদের মডেল অ্যাপ ফোল্ডারেই আছে। কিন্তু আমরা পরবর্তীতে এটাকে মডেলস নামে একটা ফোল্ডারে নিয়ে যাব, তখন আমরা ওইটাতে এই জায়গাটাতে চেঞ্জ করব। ওইটা একটু পরে আসতেছি। আর আপাতত আর এখানে কোনো কিছু আমার করা লাগবে না, যেভাবে আছে এতটুকু কনফিগার করলে হয়ে যাচ্ছে। এটা কনফিগার করার পরে আমাদেরকে দুইটা কমান্ড রান করতে হবে। একটা হচ্ছে আইডি হেল্পার জেনারেট, এটা জেনারেট করলে এখন হচ্ছে আইডি হেল্পার এই যে আমি কনফিগারেশনগুলো চেঞ্জ করছি এই অনুযায়ী সে রেকর্ডগুলো তার একটা ফাইলে হচ্ছে রান করে রাখে। ঠিক আছে, এটা করলে আমার এটার জন্য হচ্ছে ইয়ে করা আছে, যেমন আমি অ্যালিয়াস তৈরি করে রাখছি। হ্যাঁ, আমি আইডি হেল্পার এটা রান করলেই হচ্ছে সে রান করে নেয়। যাক, এখন আমার সুবিধা হচ্ছে কি এই যে আমি করলাম মডেল নিয়ে কোনো কাজ করি নাই, সো মডেল এখনো স্টিল কাজ করবে না। বাট আমি এখন যদি নতুন একটা রাউট তৈরি করতে যাই, গেট দেই, সে এখন আমাকে এগুলো তো দিবে এবং কোনটাতে কোন প্যারামিটার দিতে হবে না দিতে হবে এগুলো সে আমাকে সাজেস্ট করতে পারবে। ধরেন এখানে লারাভেলের আমি মেইল ফিচারটা ব্যবহার করতে চাই। হ্যাঁ, মেইল দিলে এই যে সে দেখেন এখন আমাকে মেইলের সাথে যে যে মেথডগুলো অ্যাভেলেবল আছে সবগুলো লিস্ট এনে দিতে পারতেছে, এবং মেথডটা কল করলে এই মেথডটা প্যারামিটার হিসেবে কি কি এক্সপেক্ট করে এগুলো এখন সে আমাকে হচ্ছে বলে দিতে পারতেছে। এই যে রিকোয়ার্ড প্যারামিটার $ভিউ মিসিং। তো এই আইডি হেল্পারটা আমি এই কারণেই ব্যবহার করি আর কি। ঠিক আছে, কারণ আমার সব সময় তো হচ্ছে কোন মেথডে কি পাস করতে হবে, কি কি মেথড অ্যাভেলেবল আছে মনে থাকে না। পিএইচপি স্টর্মের জন্য আছে, আমি যেটা আইডি হেল্পার ব্যবহার করতেছি পিএইচপি স্টর্মের জন্য, বাট এরকম হচ্ছে অন্যান্য কিছু ইয়ের জন্য আপনি সার্চ করলে হচ্ছে আইডি হেল্পার পাবেন। আর এই আইডি হেল্পারটা অনেকগুলো ইয়ে মনে হয় সাপোর্ট করে, ওটা একটু আপনাদেরকে দেখতে হবে। যেমন এই যে সাবলাইম টেক্সটের জন্য হচ্ছে আছে, হ্যাঁ ওটা একটু দেখলে আপনি ওকে।
সো এটা আমরা অ্যাড করলাম। সো এটা আবার আমরা কমিট করে ফেলি, এতটুকু কাজ করলাম। এখানে আমরা এখন কি করলাম, আইডি হেল্পার অ্যাড করলাম এবং ইনিশিয়ালি এটা যতটুকু কনফিগার করা লাগবে কনফিগার করলাম। সো আমি এটা কমিট মেসেজ দিই যে Laravel আইডি হেল্পার অ্যাডেড এন্ড কনফিগারড, ঠিক আছে। সো গিট আবার পুশ করে দিলাম। এখন আমরা যেটা করব, ডিরেক্টলি ডাটাবেজের মাইগ্রেশনে চলে যাব। তার আগে আমরা আমাদের মডেলগুলো হচ্ছে রাখবো কোথায়, এখানে রাখবো না, আর একটু অর্গানাইজড হতে রাখার জন্য আমি মডেলস নামে একটা ফোল্ডার তৈরি করে নিব। এটার মধ্যে আমি আমার মডেলগুলোকে রাখবো, ঠিক আছে। Laravel বাই ডিফল্ট ইউজার নামে একটা স্যাম্পল মডেল আমাদেরকে দিয়ে দিয়েছে। সো এটা যেটা আমি চেঞ্জ করে ফেলছি, এটা নেম স্পেসটা আমাকে আপডেট করে দিতে হবে এইভাবে, ঠিক আছে। এখন যে একটু আগে যে এক্সাম্পলটা দেখাইতেছিলাম, যে আমি ইউজার মডেলকে কল করলে সে আমাকে কোনো কিছু সাজেস্ট করতেছে না, ঠিক আছে। সো আইডি হেল্পার এই জায়গাটা আমাদেরকে হেল্প করতে পারে কিভাবে। আইডি হেল্পারে এসে আমি তাকে ফার্স্টে আমার মডেলগুলো কোন ফোল্ডারে আছে এটা একটু বলে দিব। মডেল লোকেশন এখন কি আমাদের app/models, রাইট? এটা আমি বলে দিলাম। বলে দেওয়ার পরে এখন আমার এখানে একটাই মডেল আছে। সো আমি এখন একটা কমান্ড রান করব। এটা আছে, প্রত্যেকবার আপনি নতুন একটা মডেল অ্যাড করার পরে এই কমান্ডটা আপনাকে রান করতে হবে, যাতে আইডি নতুন যে একটা মডেল অ্যাড হয়েছে এটা জানতে পারে। এই কমান্ডটা হচ্ছে আইডি হেল্পার ক্লোন মডেলস। হ্যাঁ, তার আগে আচ্ছা এটা রান করলে সে একটা এরর দিবে আমাকে। আমার করা এলিয়াস করা আছে, এরর দিচ্ছে কারণ এই মডেল নিয়ে কাজ করার জন্য এই প্যাকেজের উপর একটা ডিপেন্ডেন্সি আছে। এই প্যাকেজটা আমাকে ইনস্টল করতে হবে, যে প্যাকেজটা সে বলেই দিছে, হ্যাঁ, যে এই প্যাকেজটা দরকার। সো আমি জাস্ট কম্পোজার রিকোয়ার এটা যদি রান করে দিই, এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। এই প্যাকেজটা দরকার হয় কারণ আমাকে যে আপনার এই একটু পর আইডি মডেলের কি কি মেথড অ্যাভেলেবল আছে, কি কি কলাম বা ডিটেলস আছে যে জেনে দিবে, এগুলো রিড করার জন্য অ্যাকচুয়ালি এই প্যাকেজটা দরকার, ঠিক আছে। আচ্ছা এরর কি দিচ্ছে, ওকে আচ্ছা আমি জাস্ট প্যাকেজের নামটা দিই, সে আমাদের লারাভেলের সাথে ম্যাচ করে যে ভার্সন সেটা ওই অনুযায়ী ইনস্টল করে দিবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, কনফ্লিক্ট করতেছিল। আমার যেমন এই যে ইয়েটা জেনারেট করার জন্য, এখন মডেলের ডাটাগুলো জেনারেট করার জন্য কমান্ড হচ্ছে কি, একটু দেখে নেই। এই যে পিএইচপি আর্টিসান আইডি হেল্পার মডেলস, এই কমান্ড আছে। আমি এলিয়াস তৈরি করে রাখছি, এত বড় জিনিস আমার লিখতে বারবার ভালো লাগে না, তাই আমি একটা, যারা লিনাক্স ইউজ করেন তারা হয়তো বুঝবেন যে একটা কমান্ড ওইটাকে আপনি চাইলে এলিয়াস আকারে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। যেমন আমার বারবার পিএইচপি আর্টিসান লেখা লাগে, এটাকে আমি চাইলে পিএ এটা আমি এলিয়াস করে রাখলাম। সো আমি পিএ লিখলে পিএইচপি আর্টিসান রান হয়ে যাবে ওই রকম। হ্যাঁ, তাহলে এই যে আইডি হেল্পার মডেলস ফাইলটাও হয়ে গেছে। এখন আমি যদি এখানে ইউজার আসি, ইন্ডেক্সিং আছে, হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই, মানে আপনি যদি ডেভেলপমেন্টে কাজ করতে যান ভালো হবে। এখন দেখেন আমি যখন ইউজার আসতেছি, ইউজারের মধ্যে কি কি মেথড আছে যে সব চলে আসছে, ঠিক আছে। সো আমার জন্য কিন্তু এখন হচ্ছে ডেভেলপমেন্ট করা অনেক ইজি হয়ে গেল। সো এই কারণে আমি এই কয়েকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে হচ্ছে কনফিগার করে নিই। সো আমার তাহলে মোটামুটি মডেলের জন্য এটা ফার্স্ট তো আমি কি কি করলাম, এখন মডেলগুলোকে রাখার জন্য মডেলস ফোল্ডার তৈরি করলাম। সো আমি এখানে লিখতে পারি মডেলস না, যেটা হচ্ছে যে আপনার লিনাক্সে তো আমরা একেবারে
আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। আমরা যখন এই যে বাই ডিফল্ট বলতেছি লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, আমরা ভুল বলতেছি। লিনাক্স অ্যাকচুয়ালি একটা অপারেটিং সিস্টেম না, লিনাক্স হচ্ছে একটা কার্নেল। আমরা যখন অ্যাকচুয়ালি ডিরেক্ট লিনাক্স বলতে একটা অপারেটিং সিস্টেম বলি, তখন ওটা আমাদের বলা উচিত হচ্ছে জিএনইউ লিনাক্স। ঠিক আছে, ওটার বাংলায় অনেকে গনু বলে, অনেক নু বলে, সো ওই রকম আর কি। সো মেইনলি যেটা হচ্ছে লিনাক্স আর এই যে ম্যাক এর কথা যে বললেন, এটা হচ্ছে ইউনিক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। একেবারে বেস হচ্ছে ইউনিক্স, যেটা আগে ওরা তৈরি করছে, দেন হচ্ছে লিনাক্স ট্রেভার্স। ওইটার ওই সময় হচ্ছে এটা ফ্রি ছিল না আই গেস। সো ওইখান থেকে ও একটু খেপে টেপে যে আমি ওপেন সোর্স বানায় দেখাবো, হ্যাঁ, ও মনে হয় অ্যাপেলের চাকরিও করতে চাইছিল, ওরা মনে হয় নেয় না, এরকম কিছু কাহিনী আছে আর কি, আমার এক্সাক্ট মনে পড়তেছে না। তারপরে নিজেই বানায় দেখাই দিছে আর কি। ঠিক আছে, সো মেইনলি লিনাক্স আর ম্যাকওএস ইউনিক্স ভিত্তিক, তো এগুলো 99% কমান্ড সেম। সো আমি যখন এই ম্যাক ব্যবহার করতেছি, বলতে পারেন ওই লিনাক্স ভিত্তিক যে অপারেটিং সিস্টেম গুলো আছে, ওগুলো সব কিছুই আমি পাচ্ছি। সো এটার জন্য সমস্যা হচ্ছে না। মডেলস রিঅর্গানাইজড এন্ড ID helper configured for models, হ্যাঁ একটু, হ্যাঁ। সো আপনারা হচ্ছে এই কমিট লেখার সময় যতটুকু কম সেন্টেন্স ওয়ার্ড দিয়ে ছোট করে, বাট মোটামুটি একটা এই কাজ যে করছেন এটা ডিটেলসটা বোঝা যায়, এইভাবে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা করে ফেললাম, গিট পুশ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইনিশিয়ালি বলা চলে যে প্রজেক্টটা মোটামুটি কনফিগার করা শেষ। ঠিক আছে, এখন তাহলে ডিরেক্টলি আমরা আমাদের ডেটাবেস ডিজাইনে চলে যাই। ঠিক আছে, সো ফার্স্ট কাজ হচ্ছে ডেটাবেস ডিজাইনটা হচ্ছে কমপ্লিট করে ফেলা। হ্যাঁ, ডেটাবেস ডিজাইন, কারণ অলরেডি আমরা মোটামুটি কি করব সেটাকে যখন আমি আমার কি কি ফিচার হবে, প্রজেক্টে কি কি চাই, এগুলো ফিক্স হয়ে যাওয়ার পর যখন আপনি সিস্টেম অ্যানালাইসিস করতেছেন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছেন, এবং মোটামুটি মাইন্ডসেটও করে ফেলছেন যে সিস্টেমটা কিরকম হবে, যেটা আমরা ওই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সিস্টেম ডিজাইন পার্ট আর কি, ওই পোর্শনটা হয়ে গেলে তখন আমরা হচ্ছে এই ডেটাবেস ডিজাইন ভালো ধারণা থাকতে হবে মোটামুটি। এমনিতে হচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ফ্লোটা হচ্ছে এরকম। ফার্স্ট আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ, এই প্রজেক্টটা কি হবে, হ্যাঁ, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিচ্ছে বা আপনি বানাচ্ছেন, এই ক্ষেত্রে ধরেন আমরা নিজেরাই বানাচ্ছি, তো আমরা এই ক্লায়েন্ট এক হিসেবে বলতে গেলে যে আমরা কি কি চাই, এটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পর আপনার আছে সিস্টেম অ্যানালাইসিস। এই রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করার জন্য আমার সিস্টেম নিড কি কি, সিস্টেমে কি কি লাগবে, তারপর আসতেছে সিস্টেম ডিজাইন। অ্যানালাইসিস করলাম যে হ্যাঁ হ্যাঁ এইভাবে কাজগুলো করা দরকার, তারপর কি আপনাকে এইভাবে এখন ডিজাইন করা শুরু করতে হবে। সো ডিজাইনে অনেক কিছু আছে, ইউআর ডায়াগ্রাম আসে, ইউএমএল আসে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আসে, অনেক কিছু। ওগুলো আমরা এত কিছুতে যাব না আর কি, আমাদের প্রয়োজনও নাই, কারণ ওগুলো করতে গেলে আমার সফটওয়্যার বানানো শুরু করতে হবে আরো 6 মাস পরে। ঠিক আছে, সো আমরা একেবারে ইনিশিয়াল লেভেলে, সো একেবারে মিনিমাম লেভেলে একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা যদি ডেটাবেসটা ডিজাইন করে ফেলতে পারি, তাহলে আমাদের পুরোপুরি একটা ভিউ ক্লিয়ার থাকে। হ্যাঁ, আর ডেটাবেস ডিজাইন ছাড়া অ্যাকচুয়ালি আমি কোড লেখা শুরু করলেও তো আমার ডেটাবেসের সাথে কমিউনিকেশন করা লাগবে, ঠিক না? সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা লারাভেলে পিএইচপি মাইগ্রেশন ব্যবহার করে এখন থেকে ডেটাবেস ডিজাইন শুরু করব। সো ফার্স্ট হচ্ছে আমার সিস্টেমে পিএইচপি অ্যাপ্লিকেশন মেক মাইগ্রেশন। সো ঘুরে ফিরে তো একটা সিস্টেমে ফার্স্ট আমরা কি ইউজার স্টেবিলি লাগে। ইউজার স্টেবিল হচ্ছে আমাদের সিস্টেমে এখন আর ইউজার স্টেবিল নাই, আমরা ওই যে ডিলিট করে দিয়েছিলাম। ঠিক আছে, একেবারে ব্ল্যাঙ্ক। আর এই মাইগ্রেশন তৈরি করার সময় আমি চাইলে হচ্ছে মেবি হাইফেন ও হ্যাঁ মডেল তৈরি করা আছে, সব কিছু লাগবে না, জাস্ট আমরা মেক মাইগ্রেশন দিলেই। আচ্ছা, এরর আসছে, কি এরর আসলে দেখি আমরা। বলতেছে ওরা যে আমার এখানে এই নামে অলরেডি একটা ফাইল, আচ্ছা fail to open stream file put contents, এই নামে কোনো ফাইল পাচ্ছে না এটা বলতেছে। আমরা একটু দেখি, পাচ্ছে না কারণ আমাদের এখানে যে মাইগ্রেশন ফোল্ডারটাও ডিলিট হয়ে গেছিল। ঠিক আছে, মাইগ্রেশন ফাঁকা থাকার কারণে গিটে আবার হয় কি যে একটা গিটে যে কোনো ব্ল্যাঙ্ক ফোল্ডার থাকলে ওইটাকে গিট ধরে না। ঠিক আছে, যার কারণে সো আমার ফ্যাক্টরি যেরকম ফিক্স করছি ওইটা একটু ফিক্স করে নিতে হবে।
মাইগ্রেশনস ফোল্ডার অ্যাড করলাম, এটার মধ্যে আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল দিয়ে দিব। হ্যাঁ, নাহলে আবার এটা হচ্ছে সে ইগনোর করে ফেলবে। ব্ল্যাঙ্ক ফাইল দিয়ে দিলাম। এটা তাহলে একটু কমিট করে দেই, git status git add git commit migrations folder added git push। এটা পুশ করে আমি এখন এটাকে মার্চ করে ফেলবো সাথে সাথেই, কারণ হচ্ছে এই যে আপডেটটা আছে এটা আমার ডেভে থাকা উচিত, নাহলে আরেকজন যখন এখন ডেভেলপমেন্ট শুরু করবে সে এই প্রবলেমগুলো ফেস করবে। ঠিক আছে, সো আমি এখন git checkout dev ব্রাঞ্চে চলে যাই, একটা পুল নেই ইন কেস কেউ ডেভ ব্রাঞ্চে নতুন কোনো কাজ পাঠাইছে কিনা আমি জানি না। তারপর আমি git checkout git checkout না তো এখন হচ্ছে মার্চ করে দিব। চলে গেছে, সবগুলো চেঞ্জ ডেভে চলে আসলো। তারপর আমি পুশ করে সব আপডেট বেরিয়ে দিব। তাহলে এখন ডেভে আমার যদি চেক করি github/llc.com/llc, হ্যাঁ এখন আমি দেখবো আবার এখানে একটা মাইগ্রেশন ফোল্ডার চলে আসে। সো নেক্সট এখন আর কাজ করতে গেলে সে হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করবে না। ঠিক আছে, আমি আবার এখন আমার কাজ কন্টিনিউ করার জন্য git checkout ডেভে চলে আসি, আমার কাজ কন্টিনিউ করি এখন আমি। সো ফার্স্টে আমরা কি করতেছিলাম, মাইগ্রেশন ফাইল তৈরি করতেছিলাম। এই মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে। এখন ইউজার্স নামে ওকে। সো এখানে এখন আমরা হচ্ছে আমাদের বাই ডিফল্ট Laravel যখন আমার এই একটা স্কেলেটনের মতো তৈরি করে দিচ্ছে, এখানে সে দুইটা কলামের জন্য দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে আইডি প্রাইমারি কি আর একটা হচ্ছে টাইম স্ট্যাম্পস। তো আমরা এখন এইখানে যদি আমাদের প্ল্যান করি এবং এই আইডি হেল্পারের কারণে যে আমরা কল করলে আমার যে সব মেথড করতে হবে, হ্যাঁ পুরো সব হচ্ছে চলে আসতেছে। সো আমার ফার্স্ট হচ্ছে যদি দেখি আমরা এই যে শপারটা একটু অ্যানালাইসিস করতেছিলাম, যে ক্রিয়েট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মিনিমাম কি নেম, ইমেল বা ফোন আর পাসওয়ার্ড। সো আমার ফার্স্ট হলে দরকার কি একটা কলাম নেম। ঠিক আছে, সো নেমে আমরা ম্যাক্স রাখলাম যে 128 ক্যারেক্টার হইতে পারে। তারপর আমার দরকার আছে ইমেইল, এটার একটা স্ট্রিং। সো ইমেইল এটা 128 ক্যারেক্টার রাখলাম এবং এখানে একটা জিনিস আমরা দিয়ে দিই যে ইমেলটা ইউনিক হবে। ঠিক আছে, একাধিক ইমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট হইতে পারবে না। আরেকটা হচ্ছে ফোন নাম্বার, একটা ফোন নাম্বার ম্যাক্স হচ্ছে 32 ক্যারেক্টার হতে পারে। 32 ক্যারেক্টার হচ্ছে দিয়ে রাখলাম, এটা হচ্ছে এটা ইউনিক দিলাম। ঠিক আছে, এখন যে একটা ব্যাপার আছে যে ওরা ইমেল অথবা ফোন নাম্বার নিচ্ছে, ঠিক আছে দুইটার যে কোনো একটা, আমরা হচ্ছে দুইটাই নিব। ঠিক আছে, সো দুইটাই ওই এসএমএস ওইটা চাইলে আমরা ফেসবুকের যে অ্যাকাউন্ট কিট আছে ওইটা ব্যবহার করে করার ট্রাই করতে পারি। হ্যাঁ ওইটা আমরা করতে পারবো, ওইটা আমরা করবো, সমস্যা না। ও আচ্ছা ওকে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের মতো করে একটা লজিক হচ্ছে আমরা কাস্টম ভ্যালিডেশন রুলস করে নিতে পারবো। হ্যাঁ ইউজ নিউমেরিকেও কাজ হবে না, কারণ ওগুলো রেগুলার এক্সপ্রেশন দিয়ে কিছু জিনিস আমার চেক করতে হবে। আবার ওগুলো ম্যাটার করে যে কোন দেশের ফোন নাম্বার আমি চেক করতে যাচ্ছি, এক এক দেশে কিন্তু ফোন নাম্বার এক এক ফরম্যাট ভাবে হচ্ছে অ্যালাউ করে। সো ওটা আমরা দেখে নিব না। নেক্সট হচ্ছে আমার আর কি লাগতেছে, মাস্ট পাসওয়ার্ড। এটা আমি দিয়ে দিলাম, এটা 128 দিলাম। জি রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম আমাদের ওয়েবসাইটে একটা আচ্ছা ওকে
ঠিক আছে, আমরা আপাতত মাথায় রাখি, পরে অ্যাড করব। ওটার জন্য আমরা এখানে একটা কলাম রেখে দিতে পারি। ঠিক আছে, সো এখানে আমরা রিওয়ার্ড পয়েন্টস নামে একটা কলাম তাহলে রেখে দিই, এবং এটা তাহলে কি হবে, ইন্টিজার, পূর্ণ সংখ্যা হবে সব সময়। বিগ ইন্টিজার দিয়ে দিলাম। এটার ইউনিক হবে না, পাসওয়ার্ডে ইউনিক হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে নাল তো না, এটা যেহেতু নিউমেরিক, আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব 0, যে 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, আর কি কি মিনিমাম ইনফরমেশন তাহলে আমার দরকার আছে এখানে? আর তেমন কিছু না। হ্যাঁ, কয়েকটা জিনিস এখন লাগবে। তো ফোন নাম্বার যদি চিন্তা করি, ফোন নাম্বার আমরা ভেরিফাই করব। ভেরিফাই যদি অ্যাকাউন্ট ক্লিক দিয়ে করি তাহলে আমাদের ডাটাবেসে কোনো কিছু আর রাখা দরকার পড়তেছে না, বাট ইমেলটা যে আমরা ভেরিফাই করব ওটার জন্য আমাদের কিছু জিনিস রাখতে হবে। ইমেল ভেরিফাইড, এটা হচ্ছে স্ট্রিং না তো, টাইনি ইন্টিজার দিয়ে করে ফেলতে পারি আমরা, 0 আর 1। ঠিক আছে, সো ইমেল ভেরিফাইড বাই ডিফল্ট হচ্ছে 0, মানে ফলস। তো ইমেল ভেরিফাই করার জন্য আমার একটা টোকেন দরকার আছে। আচ্ছা, এটা বিল্ট-ইন যেটা আছে এটা ছাড়া জিমেইল দিয়ে করা যায়? জিমেইল বলতে জিমেইল একই জিনিস, আপনারা এই যে এসএমটিপি কনফিগারেশন বা চেঞ্জ করতে মেইলটা আমরা যেটা করি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে যদি হয় আপনি জাস্ট ওই কনফিগারেশন, যে কোন সার্ভার ব্যবহার করে ইমেলটা পাঠাবেন, ওই জায়গায় জিমেইলের কনফিগারেশন দিয়ে দিতে হবে। তো জিমেইল দিয়ে করে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না, কারণ এটা অটোমেটেড ইমেল, তো যে একটা সার্ভার থেকে রিকোয়েস্ট যাচ্ছে, জিমেইল সিকিউরিটির কারণে মোস্ট অফ দ্য কেসে যেটা আটকায় দিবে, আনঅথেন্টিকেটেড বলবে। না, কিন্তু আমি ওই যে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে লারাভেল থেকে জিমেইল দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে একটা সিকিউরিটি অ্যাপ সিকিউরিটি হচ্ছে পাসওয়ার্ড আর অ্যালাউ করে দিতে হবে। বাট আমি দেখছি যে ম্যাসিভ লেভেলের ইয়ে হলে, কারণ জিমেইল তো আপনাকে সার্ভিসটা দিচ্ছে কি, ওদের মেইল বক্সটা ব্যবহার করার জন্য, ইমেল আদান প্রদান করার জন্য। ওরা কিন্তু এসএমটিপি সার্ভিস প্রোভাইডার না যে আপনি ওদের সার্ভার ব্যবহার করে ইমেল পাঠাবেন, কারণ অনেকে নিলে এটা ওদের সার্ভারের ক্রেডেনশিয়ালস দিয়ে স্প্যামিং এর জন্য পাঠাইতে পারে। তো এইসব কারণে ওরা খুব বেশি ইমেল পাঠাইতে দেয় না। ওটার জন্য বেটার হচ্ছে থার্ড পার্টি কোনো সার্ভিস ব্যবহার করা আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে একটা স্ট্রিং লাগবে ওই যে ইমেল ভেরিফাইড টোকেনটা রাখার জন্য। না, ধরুন ভাইয়া কেউ একটা রেজিস্ট্রেশন করবে, একটা রেজিস্টার, হ্যাঁ, বাইরে একটা ক্লায়েন্ট আমার এই সিস্টেমে ঢোকার জন্য তার ইউজার নেম বা এখানে যেগুলো ক্রেডেনশিয়াল আছে এই ক্রেডেনশিয়াল দিয়ে রেজিস্টার করবে। বেশিরভাগই তো এখন ইমেল ইউজ করে জিমেইল। হ্যাঁ হ্যাঁ, তো সে যখন তার ওই জিমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবে, আমার তো বিল্ট ইন ধরেন এই লারাভেলের যেটা বিল্ট ইন ওটা দিয়ে করা, আমার ওই সিস্টেমের থেকে আমি যখন ডেভেলপমেন্ট অবস্থায় তার জিমেইলে মানে এই ভেরিফিকেশন টোকেনটা পাঠাবো। এখন এই জায়গায় তো হচ্ছে যে সে জিমেইল অ্যাড্রেস ব্যবহার করতেছে, ইয়াহু ব্যবহার করতেছে না অন্য একটা কিছু ব্যবহার করতেছে, এটা তো ম্যাটার করে না। হ্যাঁ, একটা ইমেল পাঠাবো, এখন ইমেল অ্যাড্রেসটা যে কোনো সার্ভিস প্রোভাইডারের হইতে পারে। এই জায়গায় যে জিনিসটা ম্যাটার করতেছে ফার্স্ট হচ্ছে আমার সিস্টেম থেকে কি যাবে, একটা ইমেল যাবে। আমার সিস্টেমের তো জানা দরকার নাই, বা লারাভেলের তো এটাও বোঝা দরকার নাই, বা এটা ম্যাটার করে না যে সে কি জিমেইল অ্যাড্রেস দিল, ইয়াহু অ্যাড্রেস দিল না আউটলুক অ্যাড্রেস দিল। একটা ইমেল অ্যাড্রেস, তার কাছে ইমেল যাবে। এখন ম্যাটার আসতেছে যেটা, যে আমি যে ইমেলটা পাঠাবো, ইমেলটা আমি কিভাবে পাঠাবো। ইমেল অনেকভাবে পাঠানো যায়। পিএইচপি মেইল নামে একটা ফাংশন আছে, সেটা দিয়ে পাঠানো যায়। সেন্ড মেইল নামে একটা হচ্ছে সার্ভারের জিনিস আছে, সেটা দিয়ে পাঠানো যায়। তারপর আপনার ওই থার্ড পার্টি এসএমটিপি সার্ভিস প্রোভাইডার আছে। এসএমটিপি মানে ওই সেন্ড মেইল ট্রান্সফার প্রোটোকল, মেইল যে পাঠাবে, মেইল পাঠানোর জন্য একটা সার্ভার লাগে। ঠিক আছে, তো জিমেইল আমাদেরকে কি দেয়, ওরা তো এরকমই হচ্ছে যে এসএমটিপি, আইম্যাপ মানে যেটা ইমেল রিসিভ করার জন্য ব্যবহার করে, এগুলোই একটা কম্বিনেশন। তাইলে জিমেইলেরও এসএমটিপি ব্যবহার করা যায়, বাট ওটা হচ্ছে ওরা ডিরেক্টলি, যেহেতু ওরা তো মেইল পাঠানোর সার্ভিস না। ঠিক আছে, সো ওইটা ব্যবহার করা যাবে না। এখন আপনি মেইল পাঠানোর জন্য অনেক সার্ভিস প্রোভাইডার আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে যেটা হয়, নিজের এসএমটিপি সার্ভারও তৈরি করে নেওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন আপনি যেটা বলতেছেন ওই যে জিমেইল ভেরিফিকেশন করা বা কিছু, এই জায়গায় অ্যাকচুয়ালি ওইটা জিমেইল ভেরিফিকেশন, ওটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। হ্যাঁ, সে জিমেইল ব্যবহার করতেছে না ইয়াহু ব্যবহার করতেছে, এটা ম্যাটার করে না। আর আমরা ভেরিফাই করতে পারতেছি কিভাবে, যদি এমন হতো যে তাকে সে আমাকে জিমেইলের অ্যাড্রেসটা দিচ্ছে,
কিন্তু আমি ইমেল পাঠানো ছাড়া তাকে ভেরিফাই করতে পারতেছি, তখন আমি বুঝতাম যে হ্যাঁ জিমেল কোনো একটা এপিআই দিচ্ছে আমাকে, সে শুধুমাত্র gmail.com মানে ইমেল অ্যাড্রেস দিলে আমার সিস্টেম জিমেলের সাথে কমিউনিকেশন করে এই ইমেল অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করতে পারতেছে, তখন আমরা বলতে পারতাম যে জিমেল ভেরিফিকেশন। বাট এখানে তো আমি জাস্ট তাকে একটা ইমেল পাঠাচ্ছি, সে যদি ইমেলের লিংকে ক্লিক করে তাহলে আমি ভেরিফাই করতে পারতেছি, নইলে আমি ভেরিফাই করতে পারতেছি না। ইমেলটা অ্যাড্রেসে ধরেন কেউ মানে অ্যাড্রেসটা এখানে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবে, হ্যাঁ তার ওই ইমেল অ্যাড্রেসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো যাবে। আপনি যদি আমরা তো এখন মেইল ট্র্যাপ ব্যবহার করতেছি, যার কারণে সব মেইল ট্র্যাপে যাচ্ছে। আপনি জাস্ট এসএমটিপি সার্ভারের কনফিগারেশনে যদি কোনো একটা সার্ভিস প্রোভাইডারের ভ্যালিড ইনফরমেশন দিয়ে দেন, তাহলে যে ইমেল ব্যবহার করবে ওইটাতেই যাবে। তাহলে প্রত্যেকটা করতে হবে। ধরেন আমার ধরেন 10টা ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করলো, কারো ইমেল থাকতে পারে, কারো ইমেল থাকবে। ওই যে বললাম যে আপনি যখন এসএমটিপি সার্ভার ব্যবহার করে ইমেল সেন্ড করতেছেন, তার ইমেল অ্যাড্রেস কোন সার্ভারের কোন সার্ভিসের এটা ম্যাটার করে না। আমার কাছে যেটা হচ্ছে সেটা ম্যাটার করছে, মানে যে পাঠাচ্ছে তারটা ম্যাটার করে। হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা ইমেল সার্ভিস আর একটা ইমেল সার্ভিসকে যে ইমেল পাঠাবে ওটার ক্ষেত্রে কোন সার্ভিস এটা ম্যাটার করে না। ঠিক আছে, আমি এসএমটিপি সার্ভিস প্রোভাইডার দিয়ে তামাম দুনিয়ার যত ইমেল অ্যাড্রেস আছে সব জায়গাতে আমি ইমেল পাঠাইতে পারবো। ঠিক আছে, সেটা আমার পার্সোনাল ডোমেন হতে পারে, জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, কোম্পানি ডোমেন হতে পারে, ওটা ম্যাটার করে না। ঠিক আছে, আপনার হয়তো মনে হইতেছিল যে জিমেলে ইমেল পাঠানোর জন্য আমার শুধু জিমেলই ব্যবহার করা লাগবে, ইয়াহুতে পাঠানোর জন্য ইয়াহু ব্যবহার করা লাগবে, এরকম না। ইমেল সার্ভিস প্রোভাইডার দিয়ে আপনি দুনিয়ার যে কোনো ইয়েতেই পাঠাইতে পারবেন। নইলে তো ধরেন যে আমরা জিমেল থেকে ইয়াহুতে, ইয়াহু থেকে জিমেলে ইমেল পাঠাইতে পারতাম না। ঠিক আছে, সো আমরা এটাকে অ্যাকচুয়ালি টাইনি ইন্টিজার না রেখে ডেট দিয়ে দিব। ঠিক আছে, এবং বাই ডিফল্ট হচ্ছে এখানে ইমেল ভেরিফাইড অ্যাপ রাখবো যে কোন সময় ভেরিফাই হয়েছে, আর এটাকে নালেবল রেখে দিব। তো ডিফল্ট ভ্যালু হবে নাল। নাল মানে আমরা বুঝবো যে ইমেল ভেরিফাইড অ্যাপ যদি নাল থাকে তাহলে তার ইমেলটা এখনো ভেরিফাই হয়নি, আর তার সে যখন ইমেলটা ভেরিফাই করবে এইখানে আমি ওই কারেন্ট টাইম স্ট্যাম্পটা বসাই দিব। যদি এটাতে ভ্যালু থাকে তার মানে তার ইমেলটা ভেরিফাইড হয়েছে। এটার জন্য আমার অ্যাকচুয়ালি আর আলাদা কোনো কলাম ব্যবহার করা দরকার নাই। আর একটা ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখনই তো তার জন্য আমি একটা ভেরিফিকেশন টোকেন হচ্ছে তৈরি করে, এটার নাম হবে ইমেল ভেরিফিকেশন টোকেন। ঠিক আছে, এটা নালেবল হবে, কারণ একবার ইমেল ভেরিফিকেশন করে ফেললে এই কলমটাকে আমরা নাল করে দিব। ঠিক আছে, আপাতত তাহলে আর কোনো কিছু কি দরকার আছে? আচ্ছা, কলাম হয়ে 12 বেশি হলে তখন রেসপন্সিবিলিটি সমস্যা হয় না? রেসপন্সিভ বলতে মানে যে ধরেন আমি বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমার সাইটটা করা হয়, কলাম এখানে যদি 12টা বেশি হয়, আমি একটা প্রবলেম ফেস করছি, দেখি যে কলাম কমাই দিলে আমার 13টা বেশি, 13টা হইলে এখানে ওই নিচে 12টা চলে আসে, মানে রেসপন্সিবিলিটি ওইটা একটু এক্স্যাক্টলি আমি বলতে পারবো না আজকে, কারণ যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে তারা বলতে পারবে, আর অথবা লেআউটের কোড দেখলে হয়তো বলতে পারবো। বাট বুটস্ট্র্যাপ বা বুটস্ট্র্যাপের মতো যে ফ্রেমওয়ার্কগুলো আছে ম্যাক্সিমাম ওই 12টা কলামের গ্রিড ফলো করে তৈরি করা, তো সো আপনি যদি 13টা কলাম দেন তার মানে তো 12টা হয়ে একটা কলাম নিচে চলে যাবে। হ্যাঁ, সো আচ্ছা একটা জিনিস বলতেছিলেন কি জানো, ওই যে রিমেম্বার টোকেন। হ্যাঁ, রিমেম্বার টোকেনটা লাগবে, ট্রু। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল স্টেজে এতটুকুই আমার হচ্ছে এনাফ। আর এটা ইন্টারনালি লারাভেল ব্যবহার করে। আপনি যখন ওই লগ ইন করলেন সে যাতে আপনাকে মনে রাখতে পারে যে হচ্ছে রিমেম্বার মি ফিচারটার জন্য, ওইটার জন্য। আর হ্যাঁ, আর দুটা কলাম আমরা অ্যাড করে নিব ইন কেস আমরা ওই যে ফেসবুক লগ ইন এবং গুগল লগ ইনটা ব্যবহার করতে চাই। সো সে যখন ফেসবুক বা গুগল থেকে আমার সিস্টেমে আসবে তাকে আইডেন্টিফাই করার জন্য তো আমার কিছু ইনফরমেশন রাখতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ফেসবুক আইডিটা রাখি। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের সিস্টেমে তো আপনার ইউজারের একটা ইউনিক আইডি আছে, ওইটা আমরা আমার সিস্টেমে রেখে দিব। গুগলের ক্ষেত্রে গুগল আইডিটা রেখে দিব। সো সে যখন ফেসবুক আইডিতে ক্লিক করলো, ফেসবুকে অথেন্টিকেট হইলো, ফেসবুক তাকে আমার কাছে পাঠালো, ফেসবুক আমার কাছে পাঠানোর সময় তো কিছু ইনফরমেশন পাঠায়। সো সেইখানে সে ফেসবুকের আইডিটা পাঠাইলে আমি ওইটা আমার ডাটাবেসে চেক করে দেখবো যে এই আইডিটা অ্যাভেলেবল আছে কিনা। থাকলে আমি ওইটা দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি যে এই ফেসবুক আইডিটা হচ্ছে আমার সিস্টেমের এই ইউজারের। আর যদি হচ্ছে আপনার না থাকে প্রথমবার, তাহলে হচ্ছে এই ইউজারের কোনো আইডি আমার সিস্টেমে নাই, তখন আমি তাকে রেজিস্ট্রেশন পেজে পাঠিয়ে দিতে পারি। সো লগইন করা থাকতে হবে না?
হ্যাঁ ফেসবুক অথবা গুগল ওটাতে লগ ইন করতে হবে ফার্স্টে। ঠিক আছে, তাহলে এই দুইটা ফেসবুক আইডি গুগল আইডি এই দুইটা হচ্ছে আমরা রেখে দিলাম। সো ইনিশিয়ালি আমরা মিনিমাল এতটুকুই রাখলাম। ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এগুলো লিংক দিয়ে দিব, এগুলো দেওয়া বেস্ট প্র্যাকটিস আর কি। তাহলে আপনার ডাটাবেসটা একটু মিনিমাম লেভেলেও যতটুকু অপটিমাইজ রাখা দরকার ততটুকু অপটিমাইজ থাকে। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন টোকেনটা আমরা একটু বড়ই দিই, এখানে হয়তো আমরা ওই হ্যাশিং ব্যবহার করে একটু লং স্ট্রিং জেনারেট করব, তো সো মোটামুটি তাহলে এতটুকু এনাফ। সো আমাদের ইউজার টেবিলে মাইগ্রেশন হয়ে গেল। তো এটা আমি গিটে অ্যাড করে দিই, git commit users table migration added। সো এখন এই টেবিল অনুযায়ী আমার ইয়ে করতে হবে, ইউজার মডেলটাকে আপডেট করতে হবে। সো এখানে কি কি সি লেভেলে আমার কলাম অনেকগুলো, তো প্রত্যেকটার নাম লেখা ঝামেলা। ঠিক আছে, সো আমি গার্ডেড ব্যবহার করব সি লেভেলের জায়গায়, নেম ইমেল পাসওয়ার্ড। গার্ডেডে আমার জাস্ট রিমেম্বার টোকেনটা আমি দিয়ে দিব, অথবা ব্ল্যাঙ্কই রাখি আপাতত, কোনো কিছু আমি গার্ড করতে চাচ্ছি না। ঠিক আছে, কারণ যে কয়টা ভ্যালু আছে সবগুলোর ভ্যালু তো আমি হচ্ছে দিতেই চাচ্ছি, যে যখন সে রেজিস্ট্রেশন করবে বা আমরা আপডেট করব এই ভ্যালুগুলো সহই আমরা দিতে চাই, কারণ কোনো ভ্যালুই তো সিস্টেম জেনারেট করতেছে না। রিমেম্বার টোকেনটা দিয়ে দিতে পারি, কারণ রিমেম্বার টোকেন লারাভেল নিজে ম্যানেজ করবে, আমরা কখনো এটা নিয়ে কাজ করব না। তো এটা হবে গার্ডেড। আর হিডেনের ক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড এবং রিমেম্বার টোকেন, এই দুইটা জিনিস আমরা ডিরেক্টলি তো হচ্ছে কখনো কাউকে দেখতে দিব না। ঠিক আছে, তাই এই দুইটা হচ্ছে হিডেন রইল। ঠিক আছে, তাহলে এখানে আর আমার আপাতত আর কোনো কিছু কি কনফিগার করা দরকার আছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে আর কিছু নাই। তারপর আমরা হচ্ছে একটা ইউজার রেজিস্ট্রেশনের জন্য, ইউজার রিলেটেড কাজ করার জন্য ইউজার নিয়ে কাজ শেষ। এখন আরেকটা ফিচার যে আমাদের লাগতে পারে পাসওয়ার্ড রিসেট করার। হ্যাঁ, একজন ইউজার পাসওয়ার্ড ভুলে গেল, তো মেইনলি ফ্লোটা কি রকম হয়, সে একটা তার ইমেল অ্যাড্রেস বা ইউজার নাম দেয়, তার ইমেল অ্যাড্রেস আমরা একটা টোকেন পাঠিয়ে দিই। ঠিক আছে, ওইটা আমরা লারাভেলের হচ্ছে লারাভেল বিল্ট-ইন এই ফিচারটা দিয়ে দিছে আর কি, ওইটা ব্যবহার করে হচ্ছে করে ফেলতে পারি। সো ওইটার জন্য লারাভেলের যে আমরা তো ফাইল ডিলিট করে দিছি আর কি, বাট ওইটার মতো করে আমরা হচ্ছে তৈরি করে নিব। সো এখানে গিট স্ট্যাটাস দিয়ে দে, মডেল আমরা চেঞ্জ করছি, সো মডেলটাকে আমরা একটু আপডেট করে নিই, এটাও কমিট করে ফেলি যে ইউজার্স মডেল আপডেটেড, আমি পুশ করে দিলাম। আর রিমেম্বার এই পাসওয়ার্ড রিসেট করার জন্য লারাভেলের টেবিলের ফরম্যাটটা কি সেটা যদি আমার একটু দেখে নেওয়ার ইচ্ছা হয়, আমরা laravel রিপোতে যদি চলে যাই, ডাটাবেস মাইগ্রেশনস ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল, এটা ফলো করে আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, সেটা টেবিলের নামটা হচ্ছে পাসওয়ার্ড আন্ডারস্কোর রিসেটস। সো আমরা তাহলে এটা তৈরি করি, php artisan make migration create underscore password resets underscore table। ঠিক আছে, তো মাইগ্রেশন ফাইলটা তৈরি হলো। আমি যদি মাইগ্রেশনে যাই php সরি হ্যাঁ, সো এটা আমরা একেবারে এটা কপি পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে পাসওয়ার্ড রিসেটেরও হচ্ছে মাইগ্রেশন হয়ে গেল। এটার জন্য কোনো মডেল প্রয়োজন নেই, কারণ এটা তো ইউজারের সাথে রিলেটেড। সো এটা আমরা আবার কমিট করে ফেলি, git
commit হচ্ছে পাসওয়ার্ড resets table migration added ঠিক আছে সো নেক্সট ইউজারের পর আমার সিস্টেমে কি আসতেছে ক্যাটাগরিজ ফার্স্টে সো ক্যাটাগরিজ এর জন্য এখন আমরা মাইগ্রেশন তৈরি করব একটা মাইগ্রেশন ক্রিয়েট categories table ওকে এখন categories টেবিলে হচ্ছে হচ্ছে না কেন দেখি কি নামে তৈরি করলাম create categories table হ্যাঁ ঠিক আছে তো হচ্ছে না কেন ওকে ক্যাটাগরিজ টেবিলে কি হবে ক্যাটাগরিজ হচ্ছে একটা ইউনিক আইডি থাকবে প্রাইমারি কি ক্যাটাগরিটা কখন তৈরি করা হচ্ছে কখন আপডেটেড হচ্ছে এটার জন্য টাইম স্ট্যাম্পস এখন আপনার যদি মনে হয় যে এটা প্রয়োজন নাই তাহলে ডিলিট করে দিতে পারেন আমি রাখলাম এখন ইনিশিয়ালি যদি আসি একটা ক্যাটাগরিজের কি থাকবে ক্যাটাগরি একটা নেম থাকবে বা টাইটেলও বলতে পারি নেমও বলতে পারি নেমই বলি হ্যাঁ যেটা একটা ক্যাটাগরিজ ইউনিক হবে ক্যাটাগরির নাম তারপর আমরা যদি একটু এটা ফলো করি প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে আবার ওই ক্যাটাগরিটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা দেখছিলাম যে একটা করে ছবি আছে হ্যাঁ যেমন এই যে প্রত্যেকটা ক্যাটাগরিকে হচ্ছে ব্যানার দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য সো আমরা ওইটার একটা ক্যাটাগরির একটা ইমেজ বা ফটো থাকবে আমরা হচ্ছে ইমেজ বলতে পারি ফটো বলতে পারি যার যেটা ইচ্ছা ঠিক আছে আমরা বলি এটা ব্যানার ক্যাটাগরির একটা ব্যানার থাকবে এটাও 128 দিয়ে রাখলাম নালেবল হবে না প্রত্যেকটা ক্যাটাগরির একটা ব্যানার দেয়াই লাগবে এখন এটা আপনার উপর আপনি যদি মনে করেন যে না এটা অপশনাল রাখতে চান তখন আপনি নালেবল রাখতে পারেন আমরা নালেবল রাখলাম না তারপর আসতেছে এখন আমার ক্যাটাগরি মাল্টি লেভেল হইতে পারে এখন আমি লেভেলটা কিভাবে ম্যানেজ করতে পারি প্যারেন্ট আইডি রেখে ঠিক না যদি কোনোটার প্যারেন্ট আইডি নাও থাকে তার মানে ও নিজেই প্যারেন্ট আর মাল্টি লেভেল করতে গেলে তার প্যারেন্ট কোনটা ওইটারও যদি আবার প্যারেন্ট থাকে ওইভাবে আইডি ধরে আমরা বের করতে পারবো সো এইখানে আমাদের নতুন আরেকটা হচ্ছে ইন্টিজার টাইপের হচ্ছে আনসাইন ইন্টিজার নেই যাতে ওই যে আনসাইন এই রিলেশন করা লাগবে তোমার সে যদি প্যারেন্টের আন্ডারে থাকে ওই আইডি ধরে প্যারেন্টের ডাটা মান নিয়ে আসতে হবে ফরেন কি রেফারেন্স করা লাগবে তখন সো এই কারণে দিই আমরা এটার নাম প্যারেন্ট ক্যাটাগরি আইডি আর শুধু ক্যাটাগরি আইডিও দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে ডিফল্ট থাকবে হচ্ছে 0 ওকে 0 দিতে পারি অথবা নালও দিতে পারি কিন্তু আনসাইন ইন্টিজার নাল নিবে কিনা আমি শিওর না 0 রাখি 0 মানে হচ্ছে ধরে নিব আমরা হচ্ছে সে প্যারেন্ট হ্যাঁ হ্যাঁ স্পেস তো ক্যাটাগরি নেমে তো যা ইচ্ছা তাই থাকতে পারে ও আচ্ছা হ্যাঁ স্লাগও লাগবে আমাদের একটু কারণ স্লাগ হচ্ছে ইউনিকলি যাতে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি কি রকম এই যে আমি এটা ম্যানস লাইফস্টাইলে গেলাম এই যে ওইটার স্লাগ হচ্ছে ম্যানস ফ্যাশন ডিরেক্টলি আমরা ওইটাকে হয়তো তার আইডি যেটা ওইটা দিয়ে আইডেন্টিফাই করতাম 1 বা এরকম কিন্তু যেটা দেখতে কিন্তু আপনার ফার্স্ট হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলিও না এসইও ফ্রেন্ডলিও না সেই জায়গায় যদি হচ্ছে আমরা তার ওই যে স্লাগটা ব্যবহার করি এটা হচ্ছে ফার্স্ট হিউম্যান ফ্রেন্ডলি হচ্ছে একজনের জন্য মনে রাখা সহজ সেকেন্ড এটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে সো প্রত্যেকটা জিনিসেরই এটাকে আইডেন্টিফাই করার জন্য একটা স্লাগ লাগবে স্লাগ ওইটা দিয়ে স্লাগও হচ্ছে ইউনিক হবে
তাহলে আমরা যদি একটু দেখি ক্যাটাগরিজ, তাহলে আইডি নেম থাকতেছে, তার একটা স্ল্যাগ হচ্ছে, ব্যানার হচ্ছে, আর প্যারেন্ট কিনা বা চাইল্ড কিনা এটা বোঝার জন্য একটা আনসাইন্ড হচ্ছে ক্যাটাগরি আইডি রাখতে হচ্ছে। ঠিক আছে, আপাতত আমরা ফরেন কি হচ্ছে ডিফাইন করলাম না, আমরা সবগুলো টেবিল তৈরি করার পর আলাদা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে ওইটার মধ্যে সব ফরেন কি একবারে বলে দিব। ঠিক আছে, তাহলে আমার ক্যাটাগরি টেবিলও হয়ে গেল। আমরা এখন পর্যন্ত যতটুকু করতেছি প্রত্যেকবার করার পর পিএইচপি আর্টিসান মাইগ্রেট রান করি, দেখি এখন পর্যন্ত ঠিকঠাক মতো হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে। সো আমরা তাহলে এই মাইগ্রেশন ফাইলটাও গিটে অ্যাড করে ফেলি। git commit categories table migration added। নেক্সট আসতেছে হচ্ছে ক্যাটাগরি পরে ডিরেক্ট প্রোডাক্ট। ঠিক আছে, সো আমরা এখন আসি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট PRO DUCTS products table। ঠিক আছে, সো git status, হ্যাঁ এটা দিছে। সো আমরা এখন প্রোডাক্টস মানে আসতে লেট হয় কেন বুঝলাম না। পুশ করার আগে আসতেছে না, ওই আইডি ফোল্ডার রিড করতে হয়তো একটু সময় নিচ্ছে এই জন্য। সো প্রোডাক্টের একটা আইডি, প্রোডাক্টটা কখন তৈরি হচ্ছে আপডেট হচ্ছে এটা আমি রাখতে চাই। সো এখন একটা প্রোডাক্টের যদি আমি ডিটেলসে চলে যাই, প্রোডাক্টের কি কি ইনফরমেশন মেইনলি থাকে, প্রোডাক্টের টাইটেল। সো আমি ডিরেক্টলি হচ্ছে চলে আসি, স্ট্রিং হবে, টাইটেল হবে, এটা একটু বড়ই রাখি আমি, টাইটেল হচ্ছে ইউনিক দেই, সাথে স্ল্যাগও আসতেছে। তারপর আসতেছে, আচ্ছা এত বড় প্রোডাক্টের টাইটেল হয় না, লিমিট দেওয়া ভালো, বেশি বড় টাইটেল এসইওর জন্য ভালো না। সো স্ল্যাগ টাইটেল, তারপর আর কি কি আছে একটা প্রোডাক্টের ম্যান্ডেটরি টাইটেল, প্রাইস, তারপর মিনি ডিসক্রিপশন আছে, হ্যাঁ একটা আছে মিনি ডিসক্রিপশন, একটা ওরা সেম ইনফরমেশনই অ্যাকচুয়ালি দেখাচ্ছে। সো আমরা ডিরেক্ট শুধু ডিসক্রিপশনই বলতে পারি, ডিসক্রিপশন, এটা টেক্সট দিয়ে দিই, লং টেক্সট দিয়ে দিলাম, যত ইচ্ছা তত ইনফরমেশন যাতে দিতে পারে। ঠিক আছে, তারপর ডিসক্রিপশনের পরে আরো কি কি জিনিস ম্যান্ডেটরি, প্রাইসটা। ঠিক আছে না, প্রাইস আবার অনেক রকম হইতে পারে। কিরকম মানে আমরা এটা যে কতটুকু কি ম্যানেজ করতে চাচ্ছি সেটার উপর নির্ভর করে একটা ই কমার্সে। যেমন আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, আমি যদি চাই যে আমার এই পুরো সিস্টেম দিয়ে আমি প্রফিট লস এগুলোও ক্যালকুলেট করব, তাইলে এটা লাগতে পারে। কিরকম, আমি প্রোডাক্টটা সেল করতেছি 11,605 টাকায়, বাট আমি এটা কিনতেছি কত দিয়ে, এটা একটা রেখে দিতে পারি। এটা রেখে দিলে হয় কি পরবর্তীতে আমি ক্যালকুলেট করতে পারবো যে আমি 10,000 টাকা দিয়ে কিনছি 11,000 টাকায় বিক্রি করতে পারতেছি, আমার প্রফিটটা ক্যালকুলেট করা যাবে। আবার মাঝে মাঝে হয় কি আরেকটা প্রাইসের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কি যে প্রোডাক্টটা অরিজিনাল আমি সবসময় 11,605 টাকায় সেল করব, বাট মাঝে মাঝে যে সেল প্রাইস দেয় না, যে হচ্ছে 10,000 টাকায় চলতেছে এখন, হ্যাঁ ডিসকাউন্ট। সো ডিসকাউন্ট আইটের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিসকাউন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি ফ্ল্যাট বলে দিলেন যে 15% ডিসকাউন্ট হচ্ছে, 20% ডিসকাউন্ট হচ্ছে। আবার মাঝে মাঝে এটা বলে যে সেল, যে 11,000 টাকা প্রোডাক্ট 10,000 টাকায়। সো ডিসকাউন্ট একটু ম্যানেজ হয় ডিফারেন্ট হবে, এটাও হয় ডিফারেন্ট হবে। সো আমরা যদি এরকম ফিচার রাখতে চাই তাহলে আমরা ওগুলোর জন্য হচ্ছে যে রাখতে পারি, একটা আমরা রাখতে পারি হচ্ছে। আর একটা ব্যাপার, আমরা প্রাইসিংটা সবসময় ডেসিমাল ডাটা টাইপ রাখবো। ঠিক আছে, ডেসিমাল ডাটা টাইপ রাখবো, এটা হচ্ছে। আর
কারণ এটা যদি আপনারা একটু সার্চ করেন তাহলে ডিটেলস পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি রিসার্চ করে ইয়ে করা যে কারেন্সি আর এই প্রাইসের জন্য কোন ডাটা টাইপটা বেস্ট। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম, আমি ওই অনেক ঘেটে দেখছি যে প্রাইস মাইস্কুয়েল ডাটা টাইপ, এটার জন্য হচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম যে সবাই ডেসিমালটা হচ্ছে সাপোর্ট করছে। এই যে ডেসিমালটা, হ্যাঁ এই জায়গায় ডেসিমাল সাপোর্ট করার কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যাক্স কত হতে পারে, আর 2 হচ্ছে ওই দশমিক পয়েন্টের পরে কত। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমরা কখনোই ফ্লোট বা ডাবল ব্যবহার করব না, এই কারণে যে আমরা যখন টাকা পয়সার হিসাব করতেছি আমাদের জন্য হচ্ছে এই ফ্র্যাকশন ভ্যালু অনেক ম্যাটার করে। ওই ডাবল বা ফ্লোট ম্যাক্সিমাম ক্ষেত্রে করে কি আপনার ওই কাছাকাছি ভ্যালুগুলোকে সে নিয়ে নেয়, যেমন 5.45 আছে সেটার মানে 5.5 বানায় ফেলে। সো এই পোর্শন গুলা হচ্ছে একটু রিস্কি হয়ে যায় তখন, এই জন্য। সো আমরা দেই ফার্স্টে দেই হচ্ছে কি প্রাইস বলা যায়, একটা হচ্ছে প্রাইস, হ্যাঁ যে প্রাইস নরমাল প্রাইস আর কি। একটা হচ্ছে যে যেটা আমরা মাঝে মাঝে হচ্ছে সেল প্রাইস বলতে পারি, হ্যাঁ প্রমোশন, প্রোমো প্রাইস, সেল প্রাইস যেটা বলেন আর কি, আমি সেল প্রাইসই রাখলাম। পার্সেন্টেজের হিসাব আবার অন্যরকম, অনেকবার একটা প্রোডাক্ট হতে পারে বাট ওইটার ক্যালকুলেশন হচ্ছে আবার একটু ডিফারেন্ট। হ্যাঁ ওইটা আমরা মেইনলি কুপন দিয়ে ম্যানেজ করতে পারি তখন। হ্যাঁ কুপন সিস্টেমও আচ্ছা পরে দেখা যায়, বাট সেল প্রাইস অনেক সময় হলো কি যে এই ডিসকাউন্ট যে আছে 15%, 10% এটা ক্যালকুলেট করা টাফ। এবারে যে আমি যখন একটা প্রোডাক্টের 10% বলতেছি সেটা ইউজারের জন্য হচ্ছে কনফিউজিং, আবার যে সেলার তার জন্য কনফিউজিং। বাট সে যদি ইনিশিয়ালি অনেক চিন্তা করে যে অত ডিসকাউন্ট আমার বোনার সময় নেই, আমি বুঝতেছি যে হ্যাঁ প্রোডাক্ট আমার 10,000 টাকায় কেনা, আমি নর্মালি হচ্ছে 15,000 টাকায় ইয়ে করি, আমি 2,000 টাকা প্রফিট রাখতে চাই, 12,000 ডিরেক্ট লিখে দিলাম, এটা একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আর কি। আর প্রোডাক্ট আমি কত দামে কিনতেছি এটা এখন আমি হচ্ছে রাখতে চাই কি রাখতে চাই না সেটা নরমাল আমরা না রাখি, আপাতত সিস্টেমটাকে কমপ্লেক্স না করি, মিনিমাম ই কমার্স পোর্শনটাকে রাখি। আর আরেকটা কলাম আমরা যদি দিয়ে দিই, ওরা যেভাবে ম্যানেজ করতেছে যে ইন স্টক আর আউট অফ স্টক, এটা জাস্ট আমরা ট্রু ফলস একটা ভ্যালু দিয়ে রাখি। হ্যাঁ এখানে আমরা জাস্ট একটা ওইটা আবার ওয়্যার হাউস আর আপনার ইনভেন্টরি পার্টে পড়ে যায়, আমরা আপাতত ওই জিনিসগুলো অ্যাড করব না। টাইনি ইন্টিজারে আমরা জাস্ট এখানে একটা ইয়ে ফ্ল্যাগ দিয়ে রাখবো ইন স্টক। হ্যাঁ এখানে হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে রাখবো ট্রু, যে স্টকে আছে, স্টক শেষ হয়ে গেলে সে জাস্ট এটা ফলস করে দিবে। সো আর কি কি আসছে, ডিসক্রিপশন, প্রোডাক্ট আইডি তো হচ্ছে বলতে গেলে এটাই, সাপ্লায়ার রাখতেছে ওরা যে ভেন্ডর, এখন এটা নির্ভর করতেছে যে আমার ই কমার্স টাইপটা কি রকম, আমি কি শুধু ভেন্ডরের প্রোডাক্ট সেল করতেছি, আমি কি চাই যে ভেন্ডরের নাম দেখাবো, নাকি আমার নিজের তৈরি করা প্রোডাক্ট সেল করতেছি, এই জিনিসগুলোর উপর নির্ভর করে। আপাতত আমরা ওদের মতো গেলাম না, কারণ গ্রামীণ ফোনের সকল হচ্ছে গ্রামীণ ফোনের, হ্যাঁ ওরা তো নিজেদের কোনো প্রোডাক্ট না, ওরা মানুষজনের প্রোডাক্টই সেল করে। আমরা আপাতত অত ঝামেলায় না যাই, এতটুকু রাখি। ঠিক আছে, একটা জিনিস আমরা মিস করে ফেলছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে প্রোডাক্টের ফটো। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে ডিসিশন নেওয়ার আছে যে আমি কি একাধিক ফটো রাখার সুবিধা দিব নাকি সবসময় একটা ফটোই রাখতে দিব, এটার উপর একটু ম্যাটার করতেছে। যদি আমি মনে করি যে হ্যাঁ একটা ফটোই শুধু রাখতে দিব, তাহলে আমি এই টেবিলের মধ্যেই হচ্ছে একটা কলাম করে দিয়ে দিতে পারি। বাট যদি এমন হয় যে না আমি একাধিক ফটো রাখতে দিব, অনেক ক্ষেত্রে হয় না ওই যে স্লাইড করে গ্যালারির মতো হয়ে যায়, ওরকম করতে দিতে, তাহলে বেটার হচ্ছে আলাদা আরেকটা টেবিলে রাখা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ই কমার্সে যেটা হয় যে একটা ফটো দিয়ে অ্যাকচুয়ালি হয় না, একটা প্রোডাক্টের মাল্টিপল ফটোই রাখা লাগে। সো আমরা যেটা করব আরেকটা টেবিলে ইমেজগুলো রাখবো। ঠিক আছে, এইখানে তাহলে আর কোনো কিছু রাখলাম না। আরেকটা কলাম আমরা রাখতে পারি অ্যাক্টিভ স্ট্যাটাস রাখার জন্য, যে অনেক সময় প্রোডাক্টের স্টকে আছে, ইয়েতেও আছে, বাট আমি সেল করতে চাচ্ছি না, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাচ্ছি। সো ওইটার জন্য একটা আমি স্ট্যাটাস রেখে দিতে পারি যে টাইনি ইন্টিজার যেটা হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ এটা রাখলাম, ডিফল্ট হচ্ছে 1।
আচ্ছা এটা তো টাইনি ইন্টিজার 1 আর 0, হ্যাঁ ডিফল্ট ভাবে অ্যাক্টিভ থাকবে আর কি। ও এটা হচ্ছে 1, ঠিক আছে 1 মানে ট্রু। ঠিক আছে, তাহলে আমার যে এতটুকু মোটামুটি হচ্ছে এনাফ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিসই আমরা অ্যাড করিনি, সেটা হচ্ছে প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, এটা আমরা দেইনি। সো এটা হবে একটা আনসাইন ইন্টিজার ক্যাটাগরি আইডি। ঠিক আছে, তাহলে আনসাইন ইন্টিজার ক্যাটাগরি আইডি টাইটেল স্ল্যাগ ডেসক্রিপশন ইন স্টকে আছে কি না, প্রাইস সেল প্রাইসটা আমরা না লেবেল রাখি, অনেক সময় সেল প্রাইসটা আমার নাও লাগতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমার প্রোডাক্ট টেবিলও রেডি। git commit products table migration added পুশ করে দিই। ঠিক আছে, আজকে ক্লাসে আর আমরা কন্টিনিউ করব না, আজকে এই পর্যন্তই থাকলো। আর আরেকটা ব্যাপার একটু আমরা আলোচনা করে ফেলতে পারি যে প্রোডাক্টস এর সাথে যে আমরা ইমেজ ব্যবহার করব, এখন এখানে আমরা চাইলে পুরো প্রসেসটা নিজেরা করতে পারি। 5 মিনিট। হ্যাঁ, তো এখানে হচ্ছে প্রোডাক্টস টেবিলে ইমেজ নিয়ে কথা বলতেছিলাম, একটা প্রোডাক্টের আন্ডারে মাল্টিপল ইমেজেস থাকতে পারে। এখন আমরা চাইলে এই পুরো লজিকটা নিজেরা করে ফেলতে পারি। কি করা লাগবে? কিছুই না, একটা টেবিল বানাবো, টেবিলে প্রোডাক্টের আইডি যাবে, ইমেজের লোকেশনটা যাবে, এই। হ্যাঁ, তো এটা আমরা নিজেরাও করতে পারি, অথবা আপনার প্যাকেজও আছে, অনেক অ্যাভেলেবল প্যাকেজ আছে যে কোনো মডেলের সাথে সে হচ্ছে ইমেজ সিস্টেম প্লাগ করে দেয়। সো ওইখানে যেটা হয়, কিছু মেথড ওরা তৈরি করে দেয়, আমরা কল করি, কোন মডেলের সাথে কানেক্টেড হবে বলে দিই, এভাবে পুরো জিনিস ওরাই মেনটেন করে দেয়। এটার জন্য আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্যাকেজই ব্যবহার করব, কারণ আমাদের থার্ড পার্টি প্যাকেজ গুলো কিভাবে ব্যবহার করা লাগে এটা একটু শিখতে হবে। ঠিক আছে, এটা সিম্পল লজিক এবং আমরা জানি কিভাবে করা লাগে। সো এটার জন্য যদি আমরা একটা প্যাকেজ ব্যবহার করি সমস্যা নাই, আমার কাজটা ফাস্টার হয়ে যাবে। সো ওইটার জন্য আমরা আজকে ওই প্যাকেজের ডিটেলস আমরা যাব না, নেক্সট ক্লাসে যাব। বাট আপনারা যদি লারাভেল মিডিয়া লাইব্রেরি লিখে হচ্ছে সার্চ দেন, এই প্যাকেজটা পাবেন। এই যে এটা অ্যাকচুয়ালি শুধু তো ইমেজ না, ওই অ্যাসোসিয়েট ফাইলস উইথ এলোকোয়েন্ট মডেল, ফাইল আপলোডের পুরো সিস্টেম করে দেয়। সো আমরা এইটা হচ্ছে ব্যবহার করব। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা এটা অ্যাড করে হয়তো ইয়ে করব। তারপর আমরা আমাদের পুরো সিস্টেমের মধ্যে একটা ই-কমার্সে কাজ হলো কি অর্ডার টেবিল গুলো করা, প্লাস ইনিশিয়ালি যদি আরো কিছু জিনিস আমরা ফিচার অ্যাড করি ওই জিনিসগুলো। বাট নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, এডিট করা, আপডেট করা, তারপর ক্যাটাগরি, এই জিনিসগুলো হচ্ছে দেখা শুরু করে দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই রইল। তাহলে আপনাদের জন্য টাস্ক হবে যে আমি তো সবকিছু পুশ করে দিলাম, আপনারা লোকালি হচ্ছে এগুলোর সব ক্লোন করবেন, তারপর ওইটা ইনস্টল করে একটু নিজেরা অ্যানালাইসিস করার চেষ্টা করেন। তারপর যদি বা নিজেদের মনে হয় যে হ্যাঁ নিজেরা কোনো কিছু অ্যাড করতে পারতেছেন, যেমন আমি তো প্যাকেজের নামটা বলে দিছি, আপনাদেরকেও যদি মনে হয় যে হ্যাঁ প্যাকেজটা অ্যাড করে কনফিগার করে ফেলতে পারতেছেন, তাহলে আপনারা করে একটা পুশ করে দিলেন, আমি চেক করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে কিনা, ঠিক হলে ওইটা আমরা মার্চ করে ফেললাম। ঠিক আছে, তাহলে ধরেন যে আমাদের রিয়েল লাইফ হচ্ছে কিভাবে একটা প্রজেক্টে কন্ট্রিবিউট করা লাগে, এই এক্সপেরিয়েন্সটাও হইলো।